যখন মমতা ব্যানার্জি মিটিং করেন সাংবাদিকরা যেভাবে গিয়ে বসে সেখানে, এবং যখন উনি বিদেশ যান, আমি সেই সাংবাদিকদের কোনো রিপোর্ট তো পড়ি না, কিন্তু সাংবাদিকদের এখানে প্যাটার্নে চলছে ক্রোনিজম, ক্রনিক ক্যাপিটালিজম বলে না, এটা ক্রোনিজম চলছে। রাজীব কুমার দাঁড়াচ্ছেন রাজ্যসভার জন্য, আরও অফিসার নিশ্চয়ই মানে ওনার যে রোল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখন যিনি নারদাকাণ্ডতে যার অভিযোগ উনি করেছেন, তারপরে সুপ্রিম কোর্টে মামলাও চিফ মিনিস্টার এসে মেট্রো চ্যানেলে বসে গেলেন তার জন্য, এখন তাকে পাঠাচ্ছেন এখানেতে রাজ্যসভা। মানেটা কি? শি ইজ এ ফাইটার, নো ডাউট শি ইজ স্ট্রিট ফাইটার, শি ইজ এ ভেরি গুড পলিটিক্যাল ওয়ার্কার, কিন্তু স্ট্রিট ফাইটার যখন চিফ মিনিস্টার হয়ে যায় তো তার স্ট্রিট ফাইটিংটা শেষ হতে হবে। উনি রাইটার্সে বসতেন, রাইটার্সে গিয়ে বসার আগেই উনি যখন নিউজে এলেন, উনি নিজে হাওয়াই চপ্পল পরে চলে গেলেন থানায়, ভবানীপুর থানায়, যেখানে গিয়ে উনি কিছু লোককে ছাড়িয়ে আনলেন। এটা চিফ মিনিস্টারের কাজ নয়। তো আডানের যে পোর্ট আসার কথা ছিল সে তো এলো না। ওরা বলেছে পাশে পারাদ্বীপ আছে বলে, কিন্তু ওরা তো প্রসিদ্ধ তো করছিল। প্রসিদ্ধ করতে করতে আডানির মতন একটা গ্রুপ যেটা পুরো দেশেতে ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছে, ইনফ্যাক্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য আডানি যে করেছে এর আগে কেউ করেনি। ওরা দেখলো যে ওখানে ওয়ার্ক কালচার নেই। আডানি যে সময় ওখানে লাগাচ্ছিল, ওরা তখন থ্রেশহোল্ড অফ রিচিং টপ। তো আডানি ভেবে থাকবে যে আমার চারদিকে রহনমা ব্যাপার, এখানে বিদেশে আমি করছি, একটা যদি আমার খোঁড়া প্রজেক্ট থাকে তা তো আমারই বদনাম হবে। কেরালা করিয়ে নিল। মমতা ব্যানার্জি বেঙ্গলকে বাংলা করাতে পারছেন না কেন? সঞ্জয় বারু, যিনি মনমোহনের অ্যাডভাইজার ছিলেন, তাকে দিয়ে আর্টিকেল লেখানো হয়েছে যে মমতাই ইন্ডিয়া ব্লক লিড করা উচিত। ওনার ফোকাস এখন ইন্ডিয়া ব্লকের লিডার হিসেবে জন্য। মমতা ব্যানার্জি পুরো পলিটিক্সটা সিঙ্গুরের মতো, মানে ইকোনমি ডেভেলপ হবে না, আমি আমার পলিটিক্স করবো। কারণ উনি এই নন্দীগ্রাম আমার সিন্ধুরকে ভিত করে সত্তায় এলেন। সত্তায় আসার পরে তো উনি দেখলেন যে এরকম একটা নেগেটিভ এজেন্ডা যদি চলা যেতে পারে, পজিটিভ কাজ করবো কেন? নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে যখনই আলোচনা হয়, আমরা মূলত তিনটে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি: আবেগ, দলীয় রাজনীতি আর নির্বাচনী বিতর্ক। কিন্তু আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ আমরা পেয়েছি, মাননীয় শুভব্রত ভট্টাচার্যকে, যিনি এর আগে সাংবাদিকতার জগতে আমরা যাকে দেখেছি যে আনন্দবাজার গ্রুপের সানডে কলকাতা, একদম পলিটিক্যাল ডেলি সব থেকে বেশি বিক্রি ছিল, সেই আনন্দবাজার গ্রুপের সানডে কলকাতা তিনি এক্স এডিটর হিসেবে আমরা আছেন। উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এছাড়া উনি হিন্দুস্তান টাইমস, ইকোনমিক্স টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, এমনকি রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রিত্ব থেকে তিনি সরে যান, তারপরে তিনি ন্যাশনাল হেরাল্ডের দায়িত্ব দিয়েছিলেন শুভব্রত ভট্টাচার্যকে। এর পাশাপাশি তিনি আরও বহু কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, সরকারি কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন, প্ল্যানিং কমিশনের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন, আরও অসংখ্য কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আমরা সে বিষয় সম্পর্কেও তার কাছ থেকে জেনে নেব। ফলে এইরকম একজন মানুষ, তিনি যখন পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে আলোচনা করবেন, তখন একটা ভিন্ন স্বাদের আলোচনা আমরা নিশ্চয়ই পাবো। তার চিত্রটা ডিফারেন্ট হবে, এটা আমরা মনে করি। আমরা তাই আর বিশেষ স্মৃতিচারণায় না গিয়ে আমরা মূল আলোচনায় যাব যে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি, সমাজনীতি এবং সংবাদ মাধ্যম এই আজকের পরিস্থিতি ঠিক কেমন, এ বিষয় সম্পর্কে আমরা সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাব। আমরা প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব যে আপনার শৈশবটা কেমন কেটেছে? শৈশব ভালোই কেটেছে। আমি জন্মেছিলাম দিল্লিতে। আমরা প্রবাসী বাঙালি, আমি ফোর্থ জেনারেশন প্রবাসী বাঙালি। আমার পরিবার, আমরা পশ্চিমবাংলা থেকে, আমি ওদিক থেকে আসিনি। আমার প্রপিতামহ 1860 সালেতে হুগলি ছেড়ে ইউপিতে চলে এসেছেন ডাক্তার হিসেবে। এরকম আমরা বাঙালিরা অনেকেই আছি। আমার দুদিক থেকেই, আমার বাড়ি এবং পৈতৃক বাড়ি, আমরা কানপুর, এলাহাবাদ, পাটনা, আম্বালা, সিমলা সব জায়গায় আমাদের পরিবার থেকেছে, মেরঠ। তো আমি জন্মেছিলাম দিল্লিতে, কিন্তু আমি শৈশব ছিল আমার ইছাপুরে। ইছাপুর একটা শহর পশ্চিমবঙ্গে, নর্থ অফ ক্যালকাটা, যেখানে ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে। আমার বাবা সেখানে চাকরি করতেন। আমার শৈশব কেটেছে মফস্বলে। আমি আমার প্রথম স্কুল গভর্নমেন্ট হাই স্কুল ব্যারাকপুর, যেটা 1837 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরম্ভ করেছিল। ওটা গভর্নমেন্ট স্কুল এখন নাম, কিন্তু এটা হিস্টোরিক স্কুল, ওটা লাটবাগানে আছে।
তারপর আমার লেখাপড়া, আমি দিল্লিতে চলে আসি, মডার্ন স্কুলে লেখাপড়া করেছিলাম, দিল্লি ইউনিভার্সিটি স্নাতক হয়েছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার মানে ছোটোবেলার কথা যেটা মনে পড়ে, বেঙ্গল কি সুন্দর জায়গা ছিল, ইন্ডাস্ট্রি কত ছিল। আমরা যদি গঙ্গা নদীতে কখনো বেড়াতে যেতাম নৌকো করে, কলকাতা থেকে যাও, ব্যারাকপুর থেকে যাও, দুই পাড়ে যে ছিল, হুগলি নদীর দুপারে। হ্যাঁ, হুগলি নদীর দুপাড়েতে, ইট ওয়াজ এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। কোন কোম্পানি ছিল না যার বোর্ড দেখা যেত না। ব্যারাকপুর থেকে চলো, ব্যারাকপুর কি তার আগে শ্যামনগর থেকে চলো, শ্যামনগর থেকে ইভেন বিফোর দ্য কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া থেকে অ্যাজ ইউ মুভ টুয়ার্ডস কলকাতা অ্যান্ড বিয়ন্ড, ইন্ডাস্ট্রি ছিল, মানে রমরমা ইন্ডাস্ট্রি ছিল দুপারেতে। আমি কিছু বছর আগে কলকাতায় গিয়ে একটা নৌকা নিয়ে বেরোলাম এবং দেখলাম যে চারদিকেতে সব ইন্ডাস্ট্রি বন্ধ। আচ্ছা, এখন আপনি যখন পশ্চিমবাংলাকে এই বাইরে থেকে দেখছেন, দীর্ঘদিন আপনি পশ্চিমবাংলার বাইরে আছেন, বাইরে থেকে পশ্চিমবাংলাকে দেখছেন, আপনার ঠিক এই পশ্চিমবাংলা রাজনীতির কোন দিকটাও অন্যান্য প্রদেশের থেকে একটু আলাদা মনে হয় আপনার? একই সঙ্গে আমি এটাও জানতে চাইব যে আপনি এটা বলতে পারবেন আমাদের যে পশ্চিমবাংলার কোন কি পার্থক্য আপনি দেখছেন পশ্চিমবাংলার রাজনীতির সঙ্গে অন্য প্রদেশের রাজনীতিগুলোর মধ্যে? পশ্চিমবাংলার রাজনীতিতে আগে কংগ্রেসের বাহুল্য ছিল। 67-এ যে কংগ্রেস হারলো, সেটাতে আমি বামদের ক্রেডিট দেবো না। সেটা পুরো দেশে যে কংগ্রেস হয়েছিল 67-এ, সেটা কংগ্রেস থেকে বেরিয়ে আসা লিডাররা অন্য পার্টি করেছিলেন। ওয়েস্ট বেঙ্গলে বাংলা কংগ্রেস অজয় মুখার্জির, এবং লাইক দ্যাট ইন আদার স্টেটস। আর তারপরে নকশাল মুভমেন্ট হয়ে গেল। 77 থেকে তো লেফটের, আমার মনে হয় কোনো অন্য স্টেট নেই সাউথ তামিলনাড়ু ছাড়া যেখানেতে এক পার্টির রুল। তামিলনাড়ু তো এক পার্টির রুল 34 বছর কখনো চলেনি, এবং এক সিঙ্গেল পার্টির রুল 15 বছর কখনো চলেনি। ওয়েস্ট বেঙ্গল সম্ভব একটা জায়গায় গিয়ে ওর রেকর্ডটা আটকে যায়, মানে একই জায়গায় বাঁচতে থাকে। হ্যাঁ, 34 বছর একই জায়গায় বাঁচলো, এখন তৃণমূলের দিকে চলে এসছে। মানে একটা পরিবর্তন এবং চেঞ্জ, এটা টু পার্টি সিস্টেম। অন্য স্টেটে যেটা আমরা দেখি, যেখানে উন্নতি হচ্ছে, সেখানেতে বেশিরভাগ আমি দেখেছি যে একটা ভালো অপোজিশন পার্টি থেকেছে। লাস্ট ইলেকশনেতে ওয়েস্ট বেঙ্গলেতে বিজেপি এলো 77 সিট নিয়ে, খুব ভালো। আগে ওরা একটা দুটো সিট অ্যাসেম্বলিতে নয়, কলকাতা মিউনিসিপ্যালিটিতে পেত। অ্যাসেম্বলি তো খুব দূর ছিল, সেই পার্টি এলো। কিন্তু সেখানেতে আবার তৃণমূল লোক ভাঙিয়ে নিয়ে গেল। এখন ওদের বোধহয় 65 জন হয়ে গেছে, 10-12 জন বেরিয়ে চলে গেলো। কেননা তারা কেন বেরোলো? কংগ্রেসের একটা ক্যান্ডিডেট জিতেছিল, একটা বাই ইলেকশন জিতলো মুর্শিদাবাদে, তাকে ভাঙিয়ে নিয়ে গেল তৃণমূল। বাইরন বিশ্বাস। হ্যাঁ, তাকে ভাঙিয়ে নিয়ে চলে গেল। তো এই যে লোক ভাঙানির পলিটিক্স একটা, এটাও একটা অদ্ভুত পশ্চিমবাংলা। আচ্ছা, আমি আপনাকে বলি যে এই পশ্চিমবাংলার রাজনীতিতে হিংসা নিয়ে খুব কথা হয়। এটা একটা আমাদের রাজ্য স্তরের সংবাদ মাধ্যমরা তারা একরকম করে বলেন, আমাদের জাতীয় স্তরের সংবাদ মাধ্যম বলেন। এই গোটা বিষয়টাকে আপনার কতটা ঠিক বাস্তব বলে মনে হয়? আমি তো টেলিভিশন দেখি রোজ আমি বাংলা টেলিভিশন দেখি, এবং আমি তাতে দেখি যে বাংলা টেলিভিশন আমি 5 মিনিটের বন্ধ করে দিই, প্রত্যেকটাতে কোনো না কোনো একটা ভায়োলেন্স নিয়ে, আজ পলিটিক্যাল ভায়োলেন্স কিংবা এমনি সোশ্যাল ভায়োলেন্স, সে ছাড়া আমি খুব কম কোনো গুড নিউজ দেখতে পাই। বাংলা টেলিভিশন বেশিরভাগ ভায়োলেন্স কভার করছে, আই ডোন্ট নো ওয়াই। অদ্ভুত যে আগে লোকে যে বলে না ভদ্রলোকের স্টেট, এখানে যাকে বলো হিন্দি সব সাংবাদিকরা বলে কি ভদ্রলোক, বাঙাল ভদ্রলোক তো আচ্ছা, আবার ওরা ভুল করে ওরা আবার ছোট লোক বলে না, छोटे लोग बोल पड़े एखानकार সাংবাদিক অনেক বলে বাঙাল মেয়ে ভদ্রলোক বিয়ে ছোট লোক বিয়ে। মানে এই যে হিংসাত্মক একটা পশ্চিমবাংলার রাজনীতি যে হিংসার দিকে গড়ালো, এর পেছনে মূল কারণটা কি মনে করছেন? মমতা ব্যানার্জির সরকার তারা ক্ষমতা ধরে রাখার জন্য আক্রমণাত্মক এইগুলো কি? এটা তো সিপিএমের আমল থেকে আরম্ভ হয়েছিল। আচ্ছা, মমতা সেটা কন্টিনিউ করছে? মমতা কন্টিনিউ করছে না। একটা ছিল ওয়েস্ট বেঙ্গলেতে একটা ক্লাস আছে যারা পার্টি বদলে যায় কিন্তু তারা পাওয়ারে থাকে। আচ্ছা, একটা পলিটিক্যাল ক্লাস আছে, তারা পার্টি বদলাতে থাকে। এখন যারা সিপিএমের সময়
রাজধানী করতো তারাই এখন করছে। একটা নকশাল যখন কংগ্রেসের 72-তে যখন সরকার এসে গেল 5 বছর ছিল, তখন অনেক নকশালরা কংগ্রেস আইতে চলে এসেছিল। তাদের স্লোগান কী ছিল? তাদের স্লোগান ছিল, ছিলাম নকশাল, হয়েছি নব, কাজ না পেলে আবার হব। তো তারা এখন ওই ভাষা বলে না। যারা নকশাল ছিল তারা নব হয়েছিল, নব থেকে তারা সিপিএম হলো ওই একটা ক্লাস আছে যারা মানে ভোট লুট করবে, মানে তাদের কোনো আইডিওলজি বলে জিনিস নেই। এবং আনফর্চুনেটলি ওয়েস্ট বেঙ্গলের পার্টিরা এদের ওপর নির্ভর হয়ে যায়। আচ্ছা, সংবাদ মাধ্যম কি এখন পশ্চিমবাংলায় পর্যবেক্ষকের ভূমিকায় না থেকে তারা একটা ইকোসিস্টেমের পার্ট হয়ে যাচ্ছে, এরকম কি আপনার মনে হচ্ছে? দেখতে পাওয়া যায় তো, দেখতে পাওয়া যায় যখন মানে আপনি পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমে দীর্ঘদিন যুক্ত ছিলেন। এটা আমি ওখানে ছিলাম, ওখান থেকে কাজ করেছি, সানডে এডিটর তো ওখান থেকে কাজ করেছি। তার আগেও আমি সাব এডিটর ইন ইকোনমিক টাইমস, তো নিচের থেকে দেখেছি। কিন্তু তখন এত অ্যালাইনমেন্ট ছিল না। এখন আমি একটা দেখি টোটাল অ্যালাইনমেন্টের পলিটিক্স চলছে ওখানে। এবং আমি যেভাবে দেখি যখন মমতা ব্যানার্জি মিটিং করেন, সাংবাদিকরা যেভাবে গিয়ে বসে সেখানেতে, এবং যখন উনি বিদেশ যান, হ্যাঁ, আমি সেই সাংবাদিকদের কোনো রিপোর্ট তো পড়ি না, বেড়াতে চলে যাই। মানে এটা কি ফিয়ার ক্লাইমেট তৈরি হয়েছে একটা পশ্চিমবাংলায়? মানে মমতা ব্যানার্জিকে আমি যদি কড়া প্রশ্ন করি তাহলে তার ভৎসনার মুখে পড়তে পারি, বা আমার বিজ্ঞাপন বন্ধ হয়ে যেতে ফিয়ার পারে। থেকে বেশি হচ্ছে কি, বিজ্ঞাপন তো ব্যাপার, কিন্তু সাংবাদিকদের এখানে প্যাটার্নে চলছে আচ্ছা, ক্রনিক ক্যাপিটালিজম বলে না, এটা ক্রনিজমলিজম চলছে। তাই এতে কি আপনার মনে হয় না যে সাংবাদিকতা তার যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনভাবে তার পরিচালনা করা, সেই জায়গাটা প্রভাবিত হয়ে যাচ্ছে? দেখুন, বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা এটা দেখছি। দেখুন, অবজেক্টিভিটির মধ্যে সাবজেক্টিভিটি একটু থাকবে, এটা তো ঠিক আছে, প্রত্যেক মানুষের নিজের। কিন্তু আমরা যখন সাংবাদিক শিখেছিলাম তখন আমাদের মধ্যে ছিল আমরা ক্রনিকল করছি। তো আমাদের ওপিনিয়নটা আমাদের শেখানো হয়েছিল যে ফ্যাক্টস আর স্যাক্রোসেন্ট, ওপিনিয়ন ইজ ফ্রি। তো তথ্যটা তোমাকে ঠিক দিতে হবে। তারপর তুমি বলতে পারো যে, তোমাকে বলতে হবে যে শোভনবাবু নীল জামা পরেছেন, তারপরে বলতে পারো যে নীল জামাটা কিন্তু পরা উচিত হয়নি। নীল জামা যে পরেছেন সেটা বলতে হবে যে কী হয়েছিল, ইনসিডেন্টটা কী, তারপরে তুমি নিজের নিয়ে যাও হয়েছে কি হয়নি, হয়েছে হয়নি কি, ঠিক কি ভুল। ঠিক কি ভুল। কিন্তু এখন এখনকার সাংবাদিক হয়ে গেছে যে দারুণ হয়েছে নীল জামাটা। হ্যাঁ, দারুণ হয়েছে নীল জামাটা, কিংবা উনি যে রিপোর্ট করেছে, যেটা সরকার করেছে খুব ভালো করেছে, সব ভালো করেছে। আচ্ছা, আমি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, যে মমতা ব্যানার্জির গভর্নমেন্টের যে মডেলটা, এই মডেলটাকে ঠিক আপনি কীরকমভাবে, কী মডেল দেখছেন? ওয়েলফেয়ার গভর্নমেন্ট, না পপুলিস্ট গভর্নমেন্ট, নাকি একটা সেলফ সেন্টার্ড, একটা মানে নিজের আত্মপ্রচার কেন্দ্রিক একটা সরকার বলে মনে করছেন? দেখুন, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট প্যাটার্ন যেটা, সেটা তো আজকে আমরা সবাই জানতে পারলাম। রাজীব কুমার দাঁড়াচ্ছেন রাজ্যসভার জন্য, ভালো অফিসার, নিশ্চয়ই মানে ওনার যে রোল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখন যিনি নারদাকাণ্ডতে যার অভিযোগ উনি করেছেন, তারপরে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। চিফ মিনিস্টার এসে মেট্রো চ্যানেলে বসে গেলেন তার জন্য, এখন তাকে পাঠাচ্ছেন এখানেতে রাজ্যসভা। মানেটা কি? মানে আপনি কি এটা মনে করছেন যে মানেটা কি? মানে প্রশাসনকে তাহলে কি পলিটিক্যাল নিয়ন্ত্রণের মধ্যে চলে প্রশাসনটা? এটা কি এটা একটা রিফ্লেকশন? পুলিশের রাজনৈতিকরণ সিপিএমের সময় হয়েছিল। প্রত্যেকটা থানা যে লোকাল ব্রাঞ্চ অফিসার সাব অফিস হয়ে গেছিল। কিন্তু সেখানেতে সিপিএম মধ্যে একটা জিনিস ছিল যে ইন্ডিভিজুয়াল থেকে বেশি ওদের অর্গানাইজেশন আপ টু সাম স্টেজ। তারপর ওদের পতন এই জন্য হলো, কারণ ওরা, আমি বলি যে প্রত্যেকই পার্টিরই কংগ্রেসীকরণ হয়ে যায়। এই দেশের দুর্ভাগ্য হচ্ছে কি, যে পার্টি রুলিং পার্টি হয় সে কিছুদিন পরে তার স্ট্রাকচারটা পুরো কংগ্রেসি হয়ে যায়। হাইকমান্ড, হ্যাঁ, চিফ মিনিস্টার কী হবে সেটা হাইকমান্ড ডিসাইড করে দেবে, ক্যান্ডিডেট কী হবে দিল্লি থেকে ডিসাইড হচ্ছে। মানে আগে হতো ডিস্ট্রিক্ট কমিটি পাঠাচ্ছে নাম, ডিস্ট্রিক্ট কমিটিতে নাম উপরে আসতো, তারপরেতে চয়ন হতো স্টেট লেভেলে, তারপরে লিস্ট এখানে আসতো। এখন ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটির কোনো
এ নেই, ভূমিকা খুব একটা ভুল নেই, রোল নেই এখন, রোল নেই, রোল নেই, তার নেই, তার রোল আউট করে দেওয়া হয়েছে, এখন তার নেই। তাহলে আপনি মমতা ব্যানার্জির গভর্নমেন্টটাকে আপনি ঠিক কীভাবে ডিফাইন করবেন? দেখুন, মমতা ব্যানার্জির গভর্নমেন্টের বিষয়ে আমার প্রথম অভিজ্ঞতা খুব একটা অদ্ভুত হয়েছিল। আচ্ছা, মমতা দিকে আমি দেখেছি দূর থেকে, মাঝে মাঝে পরিচয় হয়েছে। তো শি ইজ এ ফাইটার, নো ডাউট, শি ইজ স্ট্রিট ফাইটার, শি ইজ এ ভেরি গুড পলিটিক্যাল ওয়ার্কার। কিন্তু স্ট্রিট ফাইটার যখন চিফ মিনিস্টার হয়ে যায়, তো তার স্ট্রিট ফাইটিংটা শেষ হতে হবে। কী হয়েছিল, উনি সত্তায় এলেন 11-তে, মনে করে দেখুন একটা ইনসিডেন্ট হলো ভবানীপুরের কাছে, ওনার বাড়ির কাছে, থানায় চলে গেছে, হ্যাঁ, উনি দুষ্কৃতীকে ছাড়াতে, হ্যাঁ, একটা করে ওনার পার্টির লোকের নবান্ন তখন হয়নি, তখন উনি রাইটার্সে বসতেন। রাইটার্সে গিয়ে বসার আগেই উনি যখন নিউজে এলেন, উনি নিজে হাওয়াই চপ্পল পরে চলে গেলেন থানায়, ভবানীপুর থানায়, যেখানে গিয়ে উনি কিছু লোককে ছাড়িয়ে আনলেন। এটা চিফ মিনিস্টারের কাজ নয়। এবং তারপরে আপনি যদি দেখেন, উনি, হ্যাঁ, তারপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ইনভেস্টার মিটিং ডাকলো। তখন আমি কর্পোরেট লাইফে মহিন্দ্রা কাজ করি, তো আমি কর্পোরেট অ্যাফেয়ার্স দেখতাম। তো আমাকে পাঠানো হলো সেখানেতে অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ ওয়ান অফ ইন্ডিয়াস টপ মোস্ট কোম্পানিজ। তো ভেন্যুটা কী ছিল? এখন তো বিশ্ব বাংলা কত বড় বড় জায়গা হচ্ছে। আচ্ছা, তখন সেই মিটিংয়ের ভেন্যু উনি রেখেছিলেন বেলভেডেরিয়াতে ইস্টার্ন রেলওয়ে ক্লাব। কিন্তু তার আগে রেলমন্ত্রী ছিলেন, তো উনি জানতেন যে ওখানে একটা হল আছে। ওই হলটা এই হল থেকেও ছোটো বোধ হয়। আমি যখন গিয়ে আমি এয়ারপোর্ট থেকে গিয়ে ওখানে পৌঁছলাম, দেখলাম যে একটাও সিট নেই। আমি বললাম আমি বম্বে থেকে আসছি, তো আপনার হল টুয়ে চলে যান। হল টুটা আবার কি না, ওখানে স্ক্রিন লাগানো আছে, আপনি, আমি যদি তাই যদি দেখতে হয় আমি কারো বাড়ি গিয়ে চাকে থেকে দেখবো লাইভ কভারেজ নিশ্চয়ই হচ্ছে টিভিতে, তখন আমার ওখানে সেখানে বসানো হলো। আমি দেখলাম সেখানে ইন্ডাস্ট্রির থেকে বেশি পলিটিক্যাল লোকেরা বসে আছে। হ্যাঁ, কিছু ওয়েস্ট বেঙ্গলের টপ ইন্ডাস্ট্রিজ, তারা লিটারালি অ্যাজ তৃণমূল ওয়ার্কার ওখানে দাঁড়িয়েছিল, তার নাম নেব না। হ্যাঁ, তারা অ্যাট পয়েন্ট চিফ মিনিস্টার পেছনে গিয়ে লাইন লাগিয়েছিল, যেরকম সুব্রত বক্সি ছিলেন, তার পাশে অমুক সীমা 4-5 জন এনেছেন, 1-2 তৃণমূলের লিডার ছিলেন। they were behaving as if they are তৃণমূল লিডার্স। না, এটা তো আপনি একদম প্রথম দিককার মমতা ব্যানার্জিকে বলছেন সরকারে। তারপর এখন যা দেখি, এখনো উনি যে করেন এখানে দেখেন, তো বিজিবিএস প্রায় 8টা করে ফেললেন। হ্যাঁ, করেছেন, ভালো। এসছেটা কি? আপনার সে প্রশ্নের পরে আসবো। এই যে আপনি সরকারকে দেখলেন প্রায় 15টা বছর চললো, এই সরকার তো অনেকগুলো ওয়েলফেয়ার স্কিম করেছে, যেমন লেটেস্ট যুব সাথী বা মানে বেকার যুবকদের জন্য 1,500 টাকা করে। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার উনি দাবি করেন যে এটা ওনাকে মাইলেজ দিয়েছে, নির্বাচনী মাইলেজ অবশ্যই ডেফিনেটলি। আরও স্বাস্থ্যসাথী ইত্যাদি ইত্যাদি নানান রকমের সরকারি স্কিম আছে, এটা ওয়েলফেয়ার স্কিম। তাহলে এই যে গভর্নমেন্টটা ওয়েলফেয়ার স্কিমগুলো দিল, এই দেওয়াতে কি তা আপনার মনে হচ্ছে না এটা অর্থনৈতিকভাবে আমাকে খানিকটা বুস্ট করলো, আমার অর্থনৈতিককে খানিকটা শক্তিশালী? আমি বলতে চাইছি এটা তো একদম আপনি প্রথম দিককার মমতা ব্যানার্জির তার সরকার পরিচালনা করার ক্ষেত্রেই সমস্যাগুলো ফেস করেছে, কিন্তু দীর্ঘ 15 বছর চালানোর পর তার অনেকগুলো ওয়েলফেয়ার স্কিম। এটা ফেস করলেন কেন? না, আমি সেটাতে আসবো, আপনি নিশ্চয়ই সেটা বলুন। শুনুন, উনি তার আগে কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন অনেক বছর, এবং রেলমন্ত্রীর মতন থেকেছেন, বড় মন্ত্রী রেলমন্ত্রী। তখন মানে একদম রাজীব গান্ধীর সময় থেকে উনি মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী। সে ছাড়া রেলমন্ত্রী যে হয়, সে নিজে তখন বাজেট প্রেজেন্ট করতো। সে ফাইন্যান্স মিনিস্টার পরে একমাত্র মিনিস্টার যে বাজেট পেশ করে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স নেই, সেটা তো আমি মানতে রাজি নই। কেন ইন্ডিয়ান রেলওয়েজ থেকে বেশি বড় কোনো সংস্থান হয়তো পুরো এশিয়াতে নেই। কিন্তু তবুও আমরা যদি ধরে নিই যে 15টা বছর তাকে সময় দিয়েছে পশ্চিমবাংলার মানুষ, 15 বছর পর তার যে এতগুলো ওয়েলফেয়ার স্কিম, যেমন যুবসাথী, স্বাস্থ্যসাথী, একদম লেটেস্ট হচ্ছে এই যুবসাথী, যেটা বেকার যুবকদের জন্য করেছে। দেখুন, দুটো জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে যে আমি আপনাকে ডোল দিয়ে আপনাকে শিথিল করে রাখলাম, যে 1,500 টাকা আপনার হাতে চলে আসছে, আপনি খুশি থাকুন। এটা থেকে আপনি মনে করছেন অর্থনৈতিকভাবে বুস্ট হচ্ছে, মানে বাজারে টাকা আসতে পারে, সে বাজারে টাকা আসছে, তো দোকানদারের কাছে যাবে, তা থেকে ইকোনমিক বুস্ট হবে নাকি? আমার চাই চাকরি। ওয়েস্ট বেঙ্গলে দেখুন, আমি আজ থেকে না, সিপিএমের আমল থেকে দেখছি, আমি প্রায় 2001-2-তে এটা প্রথমবার নোটিস করেছিলাম
পশ্চিমবাংলার প্রচুর যুবক বাইরে গিয়ে চাকরি করে। আমি সেই প্রশ্নে আসবো, আগে বলবো এই চাকরি, এই যে আপনি যে ইন্ডাস্ট্রির কথা বললেন, ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলায় বড় শিল্প কেন হচ্ছে না? আপনার কি পারসেপশন প্রবলেম, নাকি পলিসিগত সমস্যা, আর নাকি আপনার মনে হয় যে এখানে কোথাও মানে ট্রাস্ট ডেফিসিট আছে, বিশ্বাস করতে Trust পারছে না deficit তো আছেই। গভর্নমেন্টের ওপর? দেখুন, যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ওয়েস্ট বেঙ্গল বেসড তারা তো করছে, তাদের তো বলতে না। সার্ভিসেস ইন্ডাস্ট্রি গ্রো করেছে, রিলায়েন্সের জিও প্রচুর গ্রো করেছে, সার্ভিস সেক্টরে। হ্যাঁ সার্ভিস সেক্টর। কিন্তু আডানির যে পোর্ট আসার কথা ছিল সে তো এলো না, বন্ধ হয়ে গেছে। সেটা হলো না তো। এর কারণ কি? কি কারণ মনে হচ্ছে আপনার? আডানি আলটিমেটলি এটা কি কোনো পলিটিক্যাল রিজন আপনার মনে হয়? ওরা বলেছে পাশে পারাদ্বীপ আছে বলে, কিন্তু ওরা তো প্রসিড তো করছিল। প্রসিড করতে করতে আডানির মতন একটা গ্রুপ যেটা পুরো দেশেতে ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছে, ইনফ্যাক্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য আডানি যে করেছে এর আগে কেউ করেনি। না, এই তাজবন্ধ থেকে উইথড্র করার কারণটা কি? সে তো বলছিল, ওরা দেখলো যে ওখানে ওয়ার্ক কালচার নেই। কারণ আচ্ছা, দেখুন, আডানি যে সময় ওখানে লাগাচ্ছিল, ওরা তখন থ্রেশহোল্ড অফ রিচিং টপ। আগে লোকে বলতো টাটা বিড়লা, এখন লোকে বলে আডানি আম্বানি। টাটা বিড়লার নাম তো আর কেউ নেয় না। তো আডানি ভেবে থাকবে যে আমার চারদিকে রহনমা ব্যাপার, এখানে বিদেশে আমি করছি, তো একটা যদি আমার খোঁড়া প্রজেক্ট থাকে তা তো আমারই বদনাম হবে। সেজন্য ওখানে ওরা করলো না। ওরা এক্সপ্লেনেশন দিল যে পাশে পারাদ্বীপ আছে। সেটা কি পারাদ্বীপ কি হঠাৎ হয়েছিল? পারাদ্বীপ তো আগে ছিল। এটা লেম এক্সকিউজ যে আমরা ওখানে যাবো না। এর পেছনে কোনো রাজনীতি নেই? মমতা ব্যানার্জি যেটা দল দাবি করে যে এর পেছনে একটা রাজনীতি আছে, গভীর চক্রান্ত আছে, কেন্দ্রীয় সরকার বৈমাতৃসুলভ আচরণ করছে। দেখুন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট সবাইকে তুষিয়ে রাখে। কে কখন রাজনীতিতে কার চক্র উপরে আসবে কেউ জানে না। তো রাগিয়ে কেউ কারো করে রাখবে না। ওনার এই বিএনবিএস বেঙ্গল সেমিটিতে সবচেয়ে ভালো গান গিয়ে মিস্টার মুকেশ আম্বানি, বিজেপি এসে গিয়ে। ঠিক আছে তো? সবচেয়ে ভালো সিঙ্গার উনি, আর পুরো দেশে উনি আসেন। তো উনি কি বিজেপিকে অপোজ করেন? করেন না। তো আডানি ওখানে গিয়েছিল, ও দেখলো যে এখানে আমার হয়তো বদনাম হয়ে যাবে, বিকজ ওরা চারদিকে গ্রো করছিল। এখনও তারা করছে। এখন ওদের যে অ্যাড আসে টেলিভিশনে, ওরা কী হচ্ছে যে এয়ারপোর্টে গেছো, আমরা তোমার মানে আমরা ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছি। এটা একটা অদ্ভুত কোম্পানি যাদের কোনো প্রোডাক্ট নেই, প্রোডাক্ট হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার। তো তারা ভেবে থাকবে যে আমাদের একটা খোঁড়া প্রজেক্ট থাকলে আমরা বদনাম হয়ে যাবো। আচ্ছা, এই যে পুনরুজ্জীবন, আপনি যদি বলেন যে শিল্পের এই যে একটা ধ্বংসাবশেষ আমরা দেখছি পশ্চিমবাংলায়, এর পুনরুজ্জীবন করা যায় কিভাবে? আপনার কি মনে হয়, পথ কি আছে? দেখুন, এটা তো ওয়েস্ট বেঙ্গল যেটা ছিল যখন তৈরি হলো, ওয়েস্ট বেঙ্গল তো আমরা চেয়ে নিলাম। তো বেঙ্গলের ডিভিশনটা হিন্দুরা চেয়েছিল, মুসলমানরা যখন ওখানে ভোটিং হয়েছিল 47 দুবার, ইস্ট বেঙ্গলের এমএলএরা যে রিজেক্টেড পার্টিশন, আমরা ওয়েস্ট বেঙ্গলের আমরা চেয়েছিলাম, হলো। তাতে হলো কি, যখন ডিভিশনটা হলো তখন জুট গ্রোয়িং এরিয়া ওদিকে চলে গেল, আর জুট ফ্যাক্টরি এদিকে রয়ে গেল। তো ওয়েস্ট বেঙ্গল ওয়াজ বর্ন উইথ এ ডিফেক্ট। এটা তো হওয়ার ছিল, কিন্তু তবুও সে জুট মিল চললো অনেকদিন। 65 অবধি আমাদের ওপেন বর্ডার ছিল। আমি তো ওই এলাকাতেই বড় হয়েছি। হ্যাঁ, ইসাপুর ইজ ইন দি শিয়ালদা ডিভিশন অফ ইস্টার্ন রেলওয়ে, যেখানে ইস্ট বেঙ্গল লাইনটা যেখানে হয়ে যায়। তো আমি 152, 47 to 52 ম্যাক্সিমাম। তারপরে 52 থেকে নিয়ে আমরা দেখতাম, যখন শিয়াল দেখে নামতাম, যে নতুন রিফিউজি হিসেবে বসে আছে প্ল্যাটফর্মেতে। ওয়েস্ট বেঙ্গলে তো শুরু থেকেই এই যে গোড়ায় গলদ হয়ে গেছিলো। তারপরেতে যে নেক্সটল্যান্ড মুভমেন্ট হলো, আর বিড়লার এক বড় অফিসারকে দূরে রাস্তায় পেটানো হলো 60-এর দশকে। 60-এর দশকে। এটা বামের আর নকশালটা করলো, তারপরে মিলিটেন্ট টেররিজম করলো। সেটা তো একটা বার্তা দিয়েছে, বাম দিয়েছে, 34 বছর লেফটও দিল। এখন কি করা যাবে? কেননা এই যে ফ্যাক্টরিগুলো ছিল ওখানকার পুরনো টেকনোলজি সে আছে, চলতে পারে না। তো সেখানে যে নতুন টাকা লাগিয়ে করবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে চয়েস ছিল যে ওইখানে টাকা লাগিয়ে ফেসে যাওয়া, কি রিনিউয়াল যেটা করবো সেটা নতুন জায়গায় ফ্যাক্টরি লাগাও, ইনসেন্টিভ নাও স্টেট থেকে। তো ওয়েস্ট বেঙ্গল
তো হেরে গেল তো, ওয়েস্ট বেঙ্গল হেরে গেছে। না, ওয়েস্ট বেঙ্গল সরকার পশ্চিমবাংলায় বামপন্থীরা যেমন আগে বলতো যে মাসুল সমীকরণের নীতির জন্য তারা খানিকটা পিছিয়ে গেছে, অন্যান্য স্টেটের সঙ্গে সেটা একটা আছে। কম্পিটিশন একটা তারা পিছিয়ে গেছে। এটা তো ছিলই, এই যে ফ্রেট ইকুইলাইজেশন যে ডিসিশনটা হয়েছিল, ফ্রেট ইকুইলাইজেশন হেল্পড আদার পার্টস অফ ইন্ডিয়া, অন্য অন্য স্টেটদের সাহায্য হলো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষতি হয়ে গেল। কিন্তু সেই সময় এটাকে বলতে পারে না যে নেহরু ওয়েস্ট বেঙ্গলের চিন্তা করেনি, কেননা দুর্গাপুর তো এলো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট, একটা নয়, দুটো কারখানা। দুর্গাপুরে এতগুলো সেন্ট্রাল পিএসইউস, কী বলে, মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন। এখন যখন নরেন্দ্র মোদী সরকার বলছে যে লুক ইস্ট পলিসি, নর্থ ইস্টের দিকে তাকাবো, আরও বেশি করে ফোকাস করবো, এটা যখন সরকার বলছে, পশ্চিমবাংলার সরকারটাই কি এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনার কি মনে হয় সরকারের তার নীতি, তার পলিসি, এগুলোই কি? ওয়েস্ট বেঙ্গলের সরকার সিপিএমের সময় থেকেই আজ অবধি ওয়েস্ট বেঙ্গল 77 থেকে নিয়ে সেন্টারের সঙ্গে এক টিউনে হাঁটেনি। এটা ওটাকে তারা পলিটিক্যাল এজেন্ডাই করেছে, এজেন্ডা করেছে। দেখুন তামিলনাড়ুকে তাই করছে, তামিলনাড়ু তা করছে না। যখন মোদী ওখানে যান তো স্টালিন তো সেজে গুজে এসে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করে, হ্যাঁ, যা বলা সেটা বলে, ইলেকশনেতে হারাবে, সে ঠিক আছে, কিন্তু ডেভেলপমেন্টের প্রশ্ন, ডেভেলপমেন্টের জন্য তারা এগিয়ে আসে। কেরালা তো কেরালাম করিয়ে নিল, কেরালাম করিয়ে নিল। মমতা ব্যানার্জি বেঙ্গলকে বাংলা করাতে পারছেন না কেন? এটা একটা প্রশ্ন। এইটা মানে তুমি এত অপোজ করছো সেন্টারকে, সেন্টার বলে ঠিক আছে আমরা দেখে নেবো তোমাকে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে চলছে আজকে, মমতা এখন এই যে তৃতীয়বার যে জানাচ্ছেন, ওনার নজরটা অন্য জায়গায়। আগেই আপনি জানেন যে সঞ্জয় বারুব, যিনি মনমোহনের অ্যাডভাইজার ছিলেন, তাকে দিয়ে আর্টিকেল লেখানো হয়েছে যে মমতাই নেক্সট প্রাইম মিনিস্টার হওয়া উচিত, ইন্ডিয়া ব্লক লিড করা উচিত। ওনার ফোকাস এখন ইন্ডিয়া ব্লকের লিডারশিপের জন্য, এবং থ্রু আউট উনি নিজেকে ওইভাবে প্রজেক্ট করতে চেয়েছেন। ওয়েস্ট বেঙ্গলটা একটা পেগ ওর জন্য আজকে আমি যেটা দেখছি, উনি ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেশনটাকে ইউজ করছেন টু শো দ্যাট শি ইজ অপোজ, দ্যাট শি ইজ দ্য ওনলি অপোনেন্ট অফ নরেন্দ্র মোদী। তো এইভাবে করলে তো চলবে না। যেটা আমি বললাম যে কেরালা নিজেকে কেরালাম করে নিল, কেরালা তো বিজেপি তো কেরালাতে গ্রো করতে চায়, এবং বিজেপি কেরালাতে খুব ভালো প্রেসিডেন্ট দিয়েছে রাজীব চন্দ্রশেখর। হ্যাঁ, ট্রিভেন্ড্রাম মিউনিসিপ্যালিটি জিতে নিয়েছে কেরালা, মেন ক্যাপিটাল সিটির মিউনিসিপ্যালিটি বিজেপি জিতেছে, এবং গ্রোথ আছে ওখানে কেরালাতে। তো কেরালা সরকার যদি নিজেদের এজেন্ডা দিল্লি দেশে পাস করতে চায়, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট রিজনেবল ডিমান্ডস অফ স্টেট মানতে রাজি আছে। এখানে কোনো পলিটিক্স হচ্ছে না। আমাদের বলছি যে উনি যদি পিনারাই বিজয়ন যদি কেরালাম নিয়ে যেতে পারে, মমতা ব্যানার্জি বাংলা নিতে পারছে না কেন? এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল তোলা উচিত। এই জন্য পাচ্ছে না যে তুমি সবসময় তাকে অপোজ করছো, সব জিনিসে তুমি অপোজ করছো। তুমি সুপ্রিম কোর্ট অব্দি চলে আসছো অন ইস্যু স্যার তো বিহারে লেগেছিল, তেজস্বী যাদব তো সুপ্রিম কোর্টে হেঁটে আসে। ইউ আর প্রজেক্টিং ইউরসেলফ অ্যাজ দি মেন অপোনেন্ট অফ দ্য বিজেপি, ঠিক আছে? এবারে আপনি কিছুক্ষণ আগে মাইগ্রেশন নিয়ে কথা বলছিলেন, যে পশ্চিমবাংলা থেকে বিরাট অংশের তরুণ তারা বাইরে চলে যাচ্ছে, স্টেটের বাইরে প্রচুর। এটার কারণ কি? আপনার কি এটা অ্যাম্বিশন ড্রাইভেন মনে হয় নাকি অপরচুনিটি ড্রাইভেন? এটা কোনটা মনে হয়? এটা আমার মনে হয়, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, কেন আমি 2001 থেকে দেখছিলাম। আচ্ছা, আমি যখন হিন্দুস্তান নেভিতে চাকরি করতাম, একবার আমি সিলভাসা গেলাম। সিলভাসা ইজ দ্য ক্যাপিটাল অফ দাদরা নগর হাভেলি। রাত্রে হোটেলেতে আমার ঘরে যে জল দিতে এলো, তার কথা শুনে আমার মনে হচ্ছে বাঙালি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি বাঙালি? বলে হ্যাঁ স্যার। তোমার নাম কি? কোথা থেকে? মেদিনীপুর। তারপর দিন আমি যখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, হঠাৎ আমার সামনে 10-12টা ছেলে এসে দাঁড়িয়ে গেল। কেন সিলভাসাতে বাঙালি খুব একটা ভিজিটার যায় না, বিয়ন্ড জায়গা। তো বলে স্যার আমরা সব বেঙ্গল থেকে এসেছি। ওরা একজন বাঙালি গেস্ট দেখে ওরা খুব ভালো লেগেছিল ওদের। তো আমরা সব আপনার সঙ্গে আলাপ করতে এসেছি। আমি তো বলো সব মেদিনীপুরের। ওটা আন্ডারস্টুড ফ্রম দেম ওয়াজ যে ওরা সব দল বেঁধে এখানে আসে,
এবং যখন ছুটিতে ঘরে যায় 3জন ছেলে অ্যাটলিস্ট ওরা দল করে যাতে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, লুট না হয়ে যায় ওখান থেকে। আচ্ছা, দ্বিতীয় জিনিস যেটা আমি দেখলাম, এটা ওরা সিপিএম সময় হয়েছিল, এখন কন্টিনিউ করছে। ওরা করে কি, ওরা কেউ কলকাতায় আসে না। আমি ওদের সবাইকে যেতাম, তুমি ঘর থেকে যে এখানে এলে কীভাবে এলে, আই অলওয়েজ আস্ক দিস কোয়েশ্চেন। অ্যান্ড আই ফাউন্ড যে হাওড়া শিয়ালদা থেকে এদের মধ্যে কেউ ট্রেন ধরেনি, ম্যাক্সিমাম ট্রেন ধরেছে। কেউ আসানসোলে এসে ধরেছে, কেউ খড়গপুর থেকে ধরেছে, কেউ মালদা থেকে ধরেছে, কেউ শিলিগুড়ি। মানে ওরা কলকাতার দিকে যায়নি চাকরি করতে। মানে ওদের ওদের মনের মধ্যে নেই, গ্রাম বাংলা ছেলেদের, যে কলকাতায় গেলে আমার রোজগার হবে। আচ্ছা, তারা বেঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে বিনা কলকাতার সময়, এবং তারা ঘরে যখন যায় তারা কলকাতা থেকে যায় না। তো একটা একটা অদ্ভুত প্যাটার্ন। এবং তারা ভালো চাকরি করছে, তারা দল বেঁধে আসে, অ্যান্ড দে আর রেটেড অ্যাজ গুড ওয়ার্কার্স। ওদের শুধু নাম জিজ্ঞেস করো, বেশিরভাগ ওই মেদিনীপুর, ডিন্ডা, ডিন্ডা ওখানকার একটা কৃষকদের নাম, এই টাইপের নাম। অদ্ভুত অদ্ভুত যে নামগুলো দিল্লিতে পাওয়া যায় না বেঙ্গলের, সেই নামের। তো ওখানে ইউথ তো চলে আসছে, আর যারা শিক্ষিত ইউথ তারা বিদেশ চলে যাচ্ছে, যার জন্য এখন বৃদ্ধাশ্রম হয়ে গেছে কলকাতা। না, এটার পেছনের কারণটা কি? আপনার ঠিক কি কারণ যাচ্ছে তো এটা আমরা বুঝতে পারছি। কারণ এখানে তো চাকরি নেই না। যখন চাকরি নেই, যখন চাকরি নেই তো ওখান থেকে কী করবে তারা? আইদার তারা তৃণমূলের পয়সা দেওয়া ক্লাবে গিয়ে নিজে টাইম ওয়েস্ট করছে, সেই ক্লাবগুলো আছে নিশ্চয়ই, কিন্তু এখন সেই বেঙ্গল আর নেই যে মানে আড্ডা মারছে বসে বসে। রকে বসে আড্ডা মারার বাঙালির ছেলে আর নেই এখন। বেশিরভাগ সব বেরিয়ে আসছে, এসে বাইরে এসে চাকরি করছেন, নাম করছে, এবং তারা মাঝে মাঝে ঘরে যায়। না, মমতা ব্যানার্জি যখন সে বেকারদের উদ্দেশ্যে বলছে আপনারা চপ বিক্রি করুন, মুড়ি বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন, এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো অদ্ভুত না? মানে তোমার শিল্প দেওয়া উচিত। বুদ্ধদেব ভট্টাচার্য কী বলেছিল? কৃষি আমাদের ভিত্তি। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং সে চেষ্টা করেছিল, সেটা হেরে গেল বেচারি। এখন এই যে সিঙ্গুর একটা মমতা ব্যানার্জি পুরো পলিটিক্সটা সিঙ্গুরের মতো, মানে ইকোনমি ডেভেলপ হবে না, আমি আমার পলিটিক্স করব। সিঙ্গুরকে টাটা ফ্যাক্টরি তাড়িয়ে দিল ওখান থেকে, এবং সেই জমিটা এখনও পড়ে আছে। সিঙ্গুর একটা এমন জায়গা, এমন লোকেশন, সেখানে ইজিলি ইন্ডাস্ট্রি যেতে পারতো। তুমি নিজের এ করতে, WBIDC করতো। সিপিএমের আমলে সোমনাথ চ্যাটার্জি ওয়াজ প্রেসিডেন্ট অফ চেয়ারম্যান অফ WBIDC। এই সরকারকে লোক দিয়েছে শিক্ষিত টপ লিডার যে WBIDC চালাবে? নেই। না, আমি সিঙ্গুরের শিল্প তাড়ানোটাই কি মমতা ব্যানার্জির ওপর ট্রাস্ট ডেফিসিট হচ্ছে? না না, ট্রাস্ট ডেফিসিট না। আমি বলছি এটাই ওর পলিটিক্স। ওনার পলিটিক্সে ওনার পাওয়ার চাই, ওনার ডেভেলপমেন্ট চাই না। ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট নেই। কেন নেই? কারণ উনি এই নন্দীগ্রাম আর সেন্ট্রালকে ভিত করে সত্তায় এলেন। সত্তায় আসার পরে উনি দেখলেন যে এরকম একটা নেগেটিভ এজেন্ডা যদি চলা যেতে পারে, পজিটিভ কাজ করবো কেন? পজিটিভ কাজ করবো কেন? সার্ভিসেস ইন্ডাস্ট্রি ওখানে গ্রো করছে, ঠিক আছে, কিন্তু সার্ভিসেস ইন্ডাস্ট্রি, AI ইন্ডাস্ট্রি যেটা গ্রো করছে ইন্ডিয়া, তো আমাদের পুরো দেশেতে আমি বলবো, এটা টেম্পোরারি। এটা যদি কালকে জিনিস বদলে যায় তো এর কোনো ভিত নেই। ইন্ডাস্ট্রি একটা ভিত আছে। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলেতে ওয়ান্স আপন আ টাইম বেঙ্গল ফ্যাক্টরিজ ওয়ার নোন ফর দ্য স্কিল্ড লেবার। বেঙ্গলের স্কিলিং খুব ভালো, সূক্ষ্ম কাজ বাংলা ভালো করে, চিরকাল করেছিল। সেই কাজ আজকে বেঙ্গলে হচ্ছে না। আচ্ছা, এই দশকের পর দশক ধরে আমরা পশ্চিমবাংলার রাজনীতির একটা অদ্ভুত ক্যারেক্টার দেখছি, সেটা হচ্ছে রাজনৈতিক মেরুকরণ ঘটে যায়। রাজনৈতিক মেরুকরণ ঘটে গেলে সামাজিক সম্পর্কগুলোর ওপরও কিছুটা প্রভাব পড়ছে। পশ্চিমবাংলাতে আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনার সেটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, আনফর্চুনেটলি যেটা হয়েছে এই মেরুকরণেতে, যে মুসলিমরা যারা 30%, তারা ভাবছে যে তারা আগে সিপিএমের সাপোর্টার ছিল, তারা এখন শিফট করে গেছে তৃণমূলেতে। তারা অলদো পুরো দেশেতে বিজেপি পাচ্ছে মুসলিমদের ভোট, পাসমান্ডা ভোট, এইসব ভোট অন্য স্টেটেতে বিজেপিরা পাচ্ছে। এখানেতে একটা অদ্ভুত ধ্রুবীকরণ। তো এখানেতে যদি
হিন্দুদের মধ্যে একটা ভালো সংগঠন করে বিজেপি ওখানে সংগঠনটা যদি আরো ভালো করে চালাতে পারে ওরা। এখন আমি যা দেখি, এখন যিনি এসছেন শ্রমিক ভট্টাচার্য, উনি RSS এর ওয়ার্কার বনগাঁ থেকে, উনি একটা কোথাও উনি ইন্টারভিউ বলেছিলেন যে আমরা তো যখন আগে মিটিং করতাম, স্টেট কর্নার মিটিং করতাম, 20 জন এসে দাঁড়াতো সামনে, তাদেরই আমরা বক্তৃতা দিতাম। এখন তো সেই 20 জন নেই, এখন তো অনেক বেশি লোকে আসে, প্রাইম মিনিস্টার আসে, বিজেপির সিম্পেথি আছে। এবং ওয়েস্ট বেঙ্গলে যখন আমি যাই এখন, আমার আত্মীয় স্বজন সবাই বলেন যে দেখো এখানে মুসলিম ফ্যাক্টরি এসে গেছে। আমি সেকুলার পার্সন, কিন্তু আমিও একবার রেডস হোটেলে উঠেছিলাম, এখন কী বলে ওটা পিএলএস হোটেলে। আমি সেখান থেকে চৌরঙ্গি ধরে যাচ্ছিলাম, দেখলাম পারপোজের সামনে ম্যারাপ দিয়ে কি একটা হয়ে গেছে। আমি ওটা কী, কোনো একটা মুসলিম ফেস্টিভ্যাল। এর আগে আমি কখনো চৌরঙ্গিতে ম্যারাপ দিয়ে ঘেরা রাস্তা দেখিনি। আচ্ছা, 3 বছর আগের কথা, কোনো ফেস্টিভ্যাল ছিল, চৌরঙ্গিকে ঘিরেছে। মানে আপনারা যে করছেন করুন, এভরিবডি মাস্ট হ্যাভ অপরচুনিটি, কিন্তু তুষ্টিকরণ হওয়া উচিত না যেটা এরা করছে। আচ্ছা, আপনি তুষ্টিকরণের রাজনীতি নিয়ে আপনি বলছেন, এই বিষয় সম্পর্কে আমরা পশ্চিমবাংলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুসলিম ভোট ছাড়া তৃণমূল কংগ্রেসের জেতা প্রায় অসম্ভব। এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে হুমায়ুন কবির তারা নিজের রাজনৈতিক দল, ISF তার মতো করে করছেন, মিম গেছেন রাজনীতি করছেন। তারা মূলত উত্তর দিনাজপুর, এই মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাটা জুড়ে, বিহার লাগোয়া ওই অঞ্চলগুলো জুড়ে তারা রাজনীতি করছেন। মুসলিম ভোটটা কি এবার তৃণমূল কংগ্রেসের ইন্ট্যাক্ট থাকবে, ব্লক ভোট হবে, আপনার কি মনে হয় এবার? দেখুন, মুসলিমরা এবারে হয়তো একটু কম ভোট দেবে, কিন্তু ওদের সার্ভাইভাল ইনস্টিংক্ট ওদের বলবে যে এদের রাখো। দেখুন, যদি ওয়েস্ট বেঙ্গল জিততে হয়, তো ওয়েস্ট বেঙ্গল জিততে হলে, এবং আসামে বাঙালির সঙ্গে যেটা হচ্ছে, বাঙালি মুসলমানদের অ্যাটাক করছে, কিন্তু বলছে বাঙালি। আজকে যদি দেখেন আপনারা, লোকের কাশ্মীরিদের বাদে যদি হেও চোখে একটা কমিউনিটিকে দেখা হচ্ছে পুরো দেশেতে, যে বাঙালি, বাঙালি মানে বাংলাদেশি, এটা মনে লাগছে তো লোকের। এইসব জিনিসগুলো নিয়ে, কেননা পুরো একটা 90 ডিগ্রিজ মানে 360 ডিগ্রি ভিউ নেওয়া উচিত জিনিসের। এখন আপনারা ওয়েস্ট বেঙ্গলকে বাংলাদেশি মানে দিচ্ছেন, এটা ঠিক হবে না। সেই জন্যেই দরকার যে ওখানে যে হিন্দু ভোট আছে, সেটাকে হিন্দু ভোট কিংবা সেকুলার ভোট, যেটা কেন মুসলিম যদি মুসলিম হয়ে ভোট দেয়, সেটা সেকুলার ভোট নয়, যেটা সেকুলার ভোট বেঙ্গলের, সেটাকে অ্যাট্রাক্ট করতে হবে। সেটা অ্যাট্রাক্ট করার জন্য পলিসি থাকতে হবে, এবং একটা ভালো স্যাটিসফ্যাক্টরি ডিউটি থাকতে হবে। আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আপনি দেখুন, এই যে কালকে যে রাজীব কুমারকে টিকিট দেওয়া হলো, এটা নিয়ে হইচই ওটা উচিত ছিল যে আমাদের পুলিশকে কি আমরা ট্রাস্ট করতে পারি? প্রত্যেকটা থানার বাইরে ডেমনস্ট্রেশন হওয়া উচিত ছিল যে পুলিশ তুমি কে, তুমি তো এজেন্ট। এটা বেরিয়ে গেল জিনিসটা, এটা করা উচিত ছিল। এই বেসিক জিনিসগুলো করা হচ্ছে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে বারবার বিরোধীরা কথা বলছে। আমরা একদম মমতা ব্যানার্জি শুরু থেকে, পার্ক স্ট্রিট থেকে শুরু করেছে, কামদুনি থেকে শুরু করে হাজরা ল কলেজ, এমনকি মেডিকেল কলেজের মধ্যে একজন ডাক্তার তাকে হত্যা করা হলো, সমস্ত কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা মমতা ব্যানার্জি সরকারের তরফ থেকে। আরজি করের মুভমেন্টটাকে হ্যান্ডলি করা হলো না ঠিক করে। আরজি করের থ্রু তো পুরো স্টেটে আগুন লেগে যেতে পারতো। ইট রিমেইন্ড এজ এ ডক্টরস মুভমেন্ট। কেন ছাত্রদের এই যে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিল, কত চাকরি গেল, কত ছাত্রদের, the students of Bengal have been sitting on the streets, তারা লাঠি কাছে, তারা বৃষ্টির নিচে বসছে, তাদের ঠিক করে। মানে এই দেখুন, ইন্দিরা গান্ধী যখন সিপিএমকে সরিয়েছিল, প্রথম লেফট সরকারকে সরিয়েছিল কেরালাতে, সেই এক্সাম্পলটা দেখা উচিত।
পপুলার এর উপর। নাম্বুদ্রিপাদের সরকার। নমরুদ্দিপাদ মানে সিচুয়েশন এমন হলে নমরুদ্দিপাদ ফায়ারিং করলো, ফায়ারিং করে গেল। মধুবাবু এই সিঙ্গুরের পরে যে নন্দীগ্রাম সিঙ্গুর পরে যে ফায়ারিং ইনসিডেন্ট হয়ে গেল, তারপর হিয়ার নো ফিট। আজকের এই সরকারকে সেইভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হয়তো সংগঠন আরও তেজ হওয়া উচিত, আরও তেজ সংগঠন থাকা উচিত, যাতে, কেননা ওয়েস্ট বেঙ্গল একটা প্রোগ্রেসিভ স্টেট। এটা যে এই বিজেপিটা যে শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, সেটাই কি ঠিক করে দেওয়া হচ্ছে? আফটার অল শ্যামাপ্রসাদ মুখার্জি একজন এদেশের ফার্স্ট ক্যাবিনেটের মেম্বার, কনস্টিটিউশনে ওনার সই আছে। রাষ্ট্রপতি ভবন যান, ওখানে টাকা আছে কনস্টিটিউশনের প্রথম কপি, বাংলায় সই করা শ্যামাপ্রসাদ মুখার্জি। অ্যাজ এ ক্যাবিনেট মিনিস্টার ই সাইন্ড দ্য কনস্টিটিউশন ইন বেঙ্গলি। আচ্ছা, এই যে জিনিসটা মমতা যখন ক্ষমতায় এলো, এসে ও উর্দুকে অফিসিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিল ওয়েস্ট বেঙ্গলে। সেটা কি এক্সপ্লয়েট করা হলো? ওপার বাংলায় তো বাংলার জন্য অনেক কিছু করা হয়েছিল। সেই ভাষা দিবস আমরাও জ্ঞাপন করি, কিন্তু মমতার জমানায় 21 জুলাই 21 ফেব্রুয়ারি থেকে বেশি ইম্পর্টেন্ট, দুটোই 21। কিন্তু তো এই যে বেঙ্গলি অস্মিতার কথা বলছে, বেঙ্গলি অস্মিতা, বিজেপি ক্যান পিক ইট আপ মাচ মোর। বিজেপির কাছে যে অস্ত্র আছে, সেই অস্ত্র ঠিক করেই। কিন্তু আমার এখনও, আবার রিপিট করে বলছি, যে এখন যে প্রেসিডেন্ট এসছেন বিজেপির, আমি ওনার কথা যখন শুনি এবং ওনাকে যখন দেখি জন্য কীভাবে তো উনি সবাইকে একসঙ্গে নিয়ে চলছেন, আমি যেটা আই অ্যাডমায়ারিং ফর দ্যাট। উনি সবাইকে, আগে আলাদা আলাদা দল হয়ে গেছিলো, উনি সবাইকে নিয়ে চলেন। এবং ওনার যখন আমি কথা শুনি, রিসেন্টলি এই মাছ মাংস খাওয়া নিয়ে একটা বিতর্ক হয়ে গেছিলো, উনি যেভাবে হ্যান্ডেল করলেন, হ্যাঁ যা যেটা খাবার শেষ খাবে, উনি অ্যাজ প্রেসিডেন্ট অফ দি পার্টি বললেন। তো এরকম একটা ভালো সংগঠন থাকা উচিত। এবং মমতার দিকে এখন আপনি দেখুন, মমতার একটা ফ্যাটিক ফ্যাক্টর এসে যাবে। আমাদের অশোক লাহিড়ী যে বিজেপির এমএলএ বালুরঘাট, উনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন উনি সেফোলজির ফাদার অফ ইন্ডিয়া, কারণ উনি আর প্রণয় রায় মিলে প্রথম সেফোলজি করেছেন এদেশেতে। তো উনি বলেছেন যে যদি একটা 5% সুইং আসতে পারে ভোটেতে বেঙ্গলের, তাহলে বিজেপি 195 সিট জিতে পারে, উনি বলেছেন। আর বলেছেন আজ উল্টো হয়ে যায়, তাহলে এরা 250-এ পৌঁছে যাবে তৃণমূলরা। তো তার উপর কাজ করা উচিত, এখনো সময় আছে। নরেন্দ্র মোদীর যে একটা অলরেডি ইমেজ আছে, নরেন্দ্র মোদী এসছেন, প্রত্যেক ভারতীয় নিজেকে গর্বিত মনে করে। উনি যখন বিদেশ যান, এই দেশের মধ্যে থাকেন, এভরিওয়্যার ওনার একটা স্ট্রেচার আছে, পুরো দেশ ওনাকে অ্যাপ্লড করে, সেটা বেঙ্গলও করে। সেটাকে কি আপনারা ঠিক করে নিয়ে যাচ্ছেন নিচে অবধি? সেটা একটা ব্যাপার। না, আপনি রাজীব কুমারের কথা বারবার বলছেন। পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন আর শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর উপর আস্থা রাখতে পারছেন না, রাজনীতিকরণ হয়েছে। নেই, টোটাল রাজনীতিকরণ, টোটাল। ডিজিপি, ক্যান ইউ ইমাজিন যে ডিজিপিকে তোমরা ওর জন্য চিফ মিনিস্টার গিয়ে এ করছে, হরতাল করছে? হোয়াট ইজ দিস? চিফ মিনিস্টার গিয়ে একটা আইপিএকের অফিস থেকে ফাইল নিয়ে চলে আসছেন, এটা চিফ মিনিস্টারের কাজ? আচ্ছা, দুর্নীতি যেটা নিয়ে আপনাদের পশ্চিমবাংলায় উত্তাল, রাজনীতিতে প্রায় এই এটা হচ্ছে প্রাইম ইস্যু হয়ে গেছে। এই দুর্নীতি ইস্যুটাকে আপনি কতটুকু মনে করছেন এটা থেকে বিজেপি অ্যাড করবে এটাতে? এই যে সেন্ট্রাল স্টেট ব্যাপারে, পুলিশের ব্যাপারে মমতা ব্যানার্জিকে ফাইল নিয়ে পালাচ্ছে, এ করছে ও করছে। এই তো দুদিন আগে 3 জন ইউথ কংগ্রেস ওয়ার্কারকে হিমাচল থেকে অ্যারেস্ট করা হলো, দিল্লি পুলিশকে অ্যারেস্ট করলো, হিমাচল পুলিশ অপোজ করলো, ওদের এগেনস্ট এফআইআর করলো। কিন্তু চিফ মিনিস্টার কি তাতে এলো?
চিফ মিনিস্টার আসেনি। হ্যাঁ, সে পলিটিক্যালি স্টেটমেন্ট দিয়ে দিল যে তুমি আমার স্টেটে এসছো, আমি তাকে নিজের ওয়ার্কারকে একটা মেসেজ দেওয়ার আছে যে এমন নয় যে আমার স্টেট থেকে তোমার তুলে নিয়ে যাবে। সে নিজের একটা সিম্বলিক করে দিয়ে সে ছেড়ে দিল। চিফ মিনিস্টার কিংবা কোনো ক্যাবিনেট মিনিস্টার তো গিয়ে সেখানে বললেন ছেড়ে দেওয়া ওদের। আনলাইক মমতা যে নিজে গিয়ে ফাইল, আর কী লক্ষ্য পাচ্ছিল, ল্যাপটপ নিয়ে তুমি এলে কেন, ভাই? আর তুমি এখানে আসছো, এখানে তো সুপ্রিম কোর্ট ওয়াজ ভেরি কাইন্ড টু হার। আই মাস্ট সে চিফ জাস্টিস খুব ভালো লোক, উনি ওকে শুনলেন। আদারওয়াইজ বলতে পারতেন যে ম্যাডাম, দুবার হিন্টু দিয়েছে যে আপনার উকিল এখানে দাঁড়িয়ে আছে, তাকে বলতে দিন। ভদ্রভাবে বলেছে যে আপনার উকিল এখানে আছেন, তাকে বলতে দিন, আপনি বলবেন না। এটা কি চিফ মিনিস্টার চলে আসছে দিল্লিতে, এসে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করছে? ওয়েস্ট বেঙ্গলকে এটা একটা জোক করে ছেড়ে দিচ্ছে, মানে ইটস বিকামিং জোক, ফ্র্যাঙ্কলি স্পিকিং। না এই যে আর ওয়েস্ট বেঙ্গলের দেখুন, ওয়েস্ট বেঙ্গলের উপর লোকের আস্থা আছে। আমার অনেক আত্মীয়স্বজন যারা দুবাইয়ে চাকরি করে এখন, তারা সবাই কিন্তু আমি দেখি কলকাতায় একটা বাড়ি কেনে, রাজারহাটে একটা বাড়ি, কিছু পয়সা করেছে। তার মানে তাদের আস্থা আছে ওয়েস্ট বেঙ্গল ভালো হবে। তারা ওয়েস্ট বেঙ্গল অ্যাবেন্ডন করে চলে যায়নি। যারা বাইরে চাকরি করে তারা কলকাতা নিজের ভিতটাকে নিজের বাড়িতে নিজের ইনভেস্টমেন্ট করছে তারা, কারণ তাদের মনের মধ্যে আছে কালকে ওয়েস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াবে। তো সেই এজেন্ডাটা নিয়ে লোককে কাজ করতে হবে, যেটা তৃণমূল পারবে না। আপনি ফাইল ছিনতাই করার কথা বলছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্টে সেই মামলাও চলছে। ইডির ওপরে আক্রমণ, শাহজাহান বাহিনী তারা ইডিকে আক্রমণ করলো। ভারতবর্ষে এরকম নজিরবিহীন ঘটনা, এরকম ভারতবর্ষে সন্দেশখালীতে কি হলো? সন্দেশখালীতে আমরা এই যে দুর্নীতি ইস্যুতে ইডি পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে, সেখানে আপনি মনে করেন যে দুর্নীতি সঠিকভাবে এর তদন্ত করে, যেখানে পুলিশ প্রশাসন রয়েছে তারা এরকম বাধা দান করছে, সঠিকভাবে এর তদন্ত করে যারা প্রকৃতপক্ষে যারা দোষী, সেই দোষীদের শাস্তি দেওয়া যাবে পশ্চিমবঙ্গ এই সরকার যদি থাকে? এই সরকার তো দেবে না করতে। কিন্তু এটাতে একটা জিনিস আমি বলবো আপনাকে, এর একটা হিস্ট্রি আছে। আপনার হাতে মনে আছে লেফট আমলেতে ব্যারাকপুরের কাছে ট্রেন লাইনের উপর একটা মার্ডার হয়েছিল, সে নামটা বলছি, কেসের নামটা বলছি। তো তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যেহেতু লেফটের লোকেরা করেছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এগোচ্ছিল না। তখন ক্যালকাটা হাইকোর্ট বলল যে এই ঘটনাটা হয়েছে রেল লাইনের উপর। রেল লাইনটা কেন্দ্রীয় সরকারের এলাকা, যেখানে আরপিএফ টহল দেয়। তো আমি মানে জাজ বললেন যে যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটাকে ইনভেস্টিগেট করছে না, আমি মানে হাইকোর্ট সিবিআইকে অ্যাপয়েন্ট করছি অ্যাজ মাই ইনভেস্টিগেটিং এজেন্সি। কারণ সিবিআই এমনি তো সেকশন 6-এর জুরিসডিকশন নিয়ে ঢুকতে হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিনাই করে দিল। হ্যাঁ, তো বলল ঠিক আছে, তো সেকশন 6 দরকার নেই। আমি হাইকোর্ট বলছি আমরা ইনভেস্টিগেট করতে চাই, এবং আমরা সিবিআইকে নট অ্যাজ সিবিআই বাট অ্যাজ ইনভেস্টিগেটিং এজেন্সি লাগাচ্ছি। এটা ইট ক্রিয়েটেড রেজাল্ট। এখনও সেই করা উচিত। এবং আমি সারপ্রাইজ যে এই যে সরকার যেভাবে চলছে, এই যে ইনসিডেন্ট ল কিংবা যেভাবে ডিজিপিকে ডিফেন্ড করেছেন, টোটাল কোল্যাপস অফ ল অ্যান্ড অর্ডার। আর্টিকেল 355, 356 comes into play. এরা একটা জগতে বিজয়ী পাওয়ার এসেছে, প্রেসিডেন্ট লাগায়নি, একদিক থেকে ভালো, কিন্তু ভালো নাও। যখন ওটা কনস্টিটিউশনে আছে, অ্যাটলিস্ট 355 একটা চিঠি দাও যে তোমরা ঠিক করে কাজ করছো না, যদি না কাজ করো আমরা ইন্টারভেন করবো। অ্যাটলিস্ট সেটাও হয়নি, সেটা করা উচিত। এবং আমার তো মনে হয় যদি এটা what I'm saying, going to say is undemocratic perhaps, কিন্তু এরকম একটা স্টেট যেখানেতে পুলিশের উপর লোকের আস্থা নেই এবং যেখানে সেন্ট্রাল ফোর্সেস লাগিয়ে ইলেকশন করতে হয়, why not have an election under central supervision? Why not? মানে আপনি দাবি করছেন যে এখানে 355, 356 মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে? হয়ে গেছে। আজকে কোথায়, গত 5 বছর কবার হয়েছে? অনেকবার হয়েছে। শুধু গভর্নরকে ওখানে লিয়ে না দিয়ে
সেন্টার শুড অ্যাক্ট। আমার তো মনে হয় যদি ওখানে ওরা বিহেভ না করে, ইউ শুড হ্যাভ ইলেকশন আন্ডার প্রেসিডেন্ট রুল। আর এটা না করার পেছনে কারণটা কি? আপনার কি কারণ মনে হচ্ছে এটা যে মমতা ব্যানার্জি সরকারকে এখনো রেখে দেওয়া? না, এটা রেখে দেওয়া না। দেখুন, বিজেপি এজ এ পার্টি আমি যা দেখেছি, দে ওয়াক দি টক। ওরা বলেছিল আমরা সিকিউরিটি পছন্দ করি না, শুরু থেকে স্ট্যান্ড নিয়েছিল এবং ওরা লাগায়নি। এটা ভদ্রতা। সিম্পল স্পিচে নরেন্দ্র মোদী, অমিত শাহ যা কিছু বলুক না কেন, অ্যাডমিনিস্ট্রেটিভলি আজ অব্দি কোনো জিনিস দেখিনি। কিন্তু ভদ্রতা দিয়ে কি সরকার চলবে? আপনার চলবে না, চলবে না। ওয়েস্ট বেঙ্গল একটা ইম্পর্টেন্ট স্টেট, ওয়েস্ট বেঙ্গল একটা খুব ইম্পর্টেন্ট স্টেট। আর এখন এই চিকেন স্নেক নিয়ে এত কথা করা হচ্ছে, যে স্টেটের আন্ডারে চিকেন স্নেকটা আছে তার অ্যাডমিনিস্ট্রেশন তো ঠিক করে চলা উচিত। আজকে যে বলে সিচুয়েশন হচ্ছে, আমরা শুধু ইন্টারন্যাশনালি বলি যে চিকেন স্নেক ইজ আন্ডার থ্রেট, কিন্তু চিকেন স্নেকটার পুলিশ কার? ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সেখানে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি ফেল করে যায়, হোয়াট উইল আর্মি ডু? আমাদের ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত না সেখানে। বারে বারে ওয়েস্ট বেঙ্গলেতে এইভাবে করলে চলবে না। না, এই যে বর্ডারে এখনো পর্যন্ত জমি দিচ্ছে না মমতা ব্যানার্জি সে সরকার, তার বিরুদ্ধে অভিযোগ। সেই তো বলছি তো। তো কেন্দ্র এই ব্যাপারে পদক্ষেপ করছে না কেন? কী করতে পারে? করতে পারে যদি ওরা অ্যাডমিনিস্ট্রেশন হাতে নিয়ে না, দেন দি স্টেট গভর্নমেন্ট উইল অ্যালট ল্যান্ড। যদি ওটা আন্ডার গভর্নেন্স রুল হয়, আন্ডার প্রেসিডেন্ট রুল। কিন্তু এই যে দিচ্ছে না, দিস ইজ অলসো দ্য গ্রাউন্ড। বাংলাদেশে যে সিচুয়েশন হয়ে গেছিল, এখন আশা করি সেখানে ইমপ্রুভ করবে। আমার আশা আছে ওখানে ইমপ্রুভ করবে। কিন্তু যে সিচুয়েশন হয়েছিল সেই সময় আমাদের বিএসএফকে খোঁড়া করে রেখে দিয়েছে। ইজ ইট নট গ্রাউন্ড ফর ডিসমিসাল? বিএসএফকে তুমি জমি দেবে না কেন? ওয়াই নট? আর যদি দিয়ে থাকো তো বলে দাও যে বিএসএফ মেথে কথা বলছে। আপনার কি মনে হচ্ছে যে এই বিএসএফকে জমি দেওয়া না দেওয়ার পেছনে কি যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা তারা পশ্চিমবাংলার ভোটার লিস্টে অধিকার করে রেখেছে? আচ্ছা, তাই হচ্ছে। এবং এটা আমাদের এই বর্ডারটা পোরাস বর্ডার, এদিকে হোক কি আসামে হোক। এটা মাইগ্রেটরি বর্ডার, কন্টিনিউইং পার্টিশন অ্যান্ড মাইগ্রেটরি বর্ডার। আনলাইক দি পাঞ্জাব বর্ডার, জম্মু কাশ্মীর বর্ডার, যেখানে মাইগ্রেশন ছিল না কখনোই। এখানে চিরকাল ওদিক থেকে লোকে দেখে এসে চাকরি করেছে, কিংবা আসামে দেখে গিয়ে চাকরি করেছে। ইটস ওল্ড, মানে অনেক বছরের পুরনো ইতিহাস সেখানে। তো যদি তুমি কন্ট্রোল না করো, গরু পাচার হতো তো। আপনি যখন গরু পাচারের কথা বললেন, আমি এর সঙ্গেই যুক্ত করব গরু পাচার, কয়লা পাচার, চাকরি চুরি, এই যে একটা ব্যাপক দুর্নীতি পশ্চিমবঙ্গে, কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির ইস্যুটাকে বিরোধীরা হাতিয়ার করতে পারলে তাদের সুবিধা হবে নির্বাচনে, এটাকে আপনি? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কারণ যারা কমিটেড ভোট, তারা বাদ দিয়ে একটা 70% ভোট তো আছে সেখানে। যদি এই যে অশোক লাহিড়ী যে কথাটা বলেছেন, দুর্নীতি কি আজকে সত্যি ভারতবর্ষ বা পশ্চিমবাংলার কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে আপনার মনে হয়? কেন হতে পারে না? যদি বোফোর্সের ওপর রাজীব গান্ধীর 400 সিটের সরকার নড়ে যেতে পারে, দুর্নীতি কেন নাড়াতে পারে না? যে মমতার এখন যে স্ট্রেংথ 230 না কত, ইট ইজ সিমিলার টু রাজীব গান্ধী 400। এত দুর্নীতি করার পর পঞ্চায়েত, পৌরসভায় তৃণমূল জিতছে, আপনি এটাকে কীভাবে দেখছেন? এটা ইলেকশন ঠিক করে ম্যানেজ হচ্ছে না, ইলেকশন ম্যানেজ হচ্ছে না। আমাদের এখানেতে পঞ্চায়েত ইলেকশনটা স্পেশালি পুরো দেশেতে ঠিক করে ম্যানেজ হয় না। কারণ অনেক জায়গায় পার্টি লাইনে হয় না, অনেক জায়গায় অনেক আছে। আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশন যেটা এই পুরো দেশেতে, এখন বিজেপি নিজেকে ঠিক করে নিয়েছে কিছু বছর ধরে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি দেখা যায়, বিজেপি ইজ ডিপেন্ডেন্ট অন আরএসএস। আরএসএস পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, ওদের সংগঠন আছে, ভালো লোক আছে তাতে, কিন্তু আপনাকে তো পলিটিক্যাল অর্গানাইজেশন আনতে হবে। আরএসএস ক্যান প্রোভাইড দি বেসিক বোনস, তারপর মাংস তো বিজেপি লাগতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গলে এখনো ঠিক করে পাচ্ছি না। তৃণমূল অভিযোগ করছে যে বিরোধীরা যদি প্রার্থী দিতে না পারে আমরা কি করব? পঞ্চায়েতে প্রার্থী দিতে পারছে না, পৌরসভা প্রার্থী দিতে পারছে না, আমরা কি করব? কেন প্রার্থী দিতে পারবে না?
কিন্তু একটা ব্যাপার আছে না, সেখানে সংগঠন যে আমি এখন দাঁড়িয়ে গেলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এলো, সেন্ট্রাল পার্টি এলো আমার সাথে দাঁড়াতে ইলেকশনের সময়। ইলেকশন হয়ে গেল, সবাই ভুলে গেল। তারপরে তো আমাকে তো ওখানে বসবাস করতে হবে, মেয়ের বিয়ে ওখানে দিতে হবে, আমি পারবো না, তো আমি দাঁড়াবো না। তার জন্য যদি পার্টি সংগঠন সঙ্গে থাকে যে আমরা দেখছি কী করবি তোরা, ইটস এসেনশিয়াল। সংগঠন দেখুন, ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ান স্টেট যেখানেতে সিপিএমরা শিখে গেছে যে সংগঠনের উপর কী হতে পারে। আজকেও তারা আছে, আজকেও তারা গায়েব হয়ে যায়নি, ওদের কাটিংয়ে চলে গেছে। কেন ওয়েস্ট বেঙ্গলেতে লেফটে আমলেতেও কংগ্রেসের ইন্টারনেট তৃণমূল কংগ্রেস 40% ভোট ছিল এককালে। এখনও ওদিকে যে ভোটটা আছে ভালো স্ট্রং ভোট আছে, সেটাকে অর্গানাইজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে আমি আই ডোন্ট ফাইন্ড এনি অল্টারনেটিভ এমার্জিং ইন দি সেন্স অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। দেখুন অভিষেক ব্যানার্জি কী করলো, ও নিজের ওপোনেন্ট সিপিএম ওপোনেন্টকে নিজের পার্টি টেনে আনলো ডায়মন্ড হারবারে। এরকম করতে হবে, এরকম করতে হবে। শুভেন্দু অধিকারী খুব ভালো লিডার, উনি নিজের এলাকায় খুব ভালো, কিন্তু একটা পুরো স্টেটের পার্সপেক্টিভ আনতে হবে, এমন আমরা লিডার চাই। এবং ইউজ দি ইমেজ অফ নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর ইমেজেতে ওখানেতে ইউজ করে এবং এফেক্টিভ লিডারশিপ দিয়ে ইলেকশন জিততে হবে। এখনও হতে পারে, এমন নাথিং ইজ লস্ট। যদি ক্ষমতায় থাকে, আমরা আজকে তর্কের খাতিরে ধরে নিলাম 2026-এও তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হচ্ছে, তাহলে আগামী 5 বছর বা 10 বছরে পশ্চিমবাংলার জন্য সবথেকে ঝুঁকি কী হতে পারে আপনার কি মনে হয়? আরও নিচে যাবে অর্থনৈতিকভাবে আরও ডিক্লাইন, আরও ডিক্লাইন হবে, আরও ডিক্লাইন হবে, আরও চাকরি থাকবে না, আর লোকেরা বাইরে যাবে। এটা খুব আনফর্চুনেট, কিন্তু আশা করছি, আমি আবার বলছি যে এখন আমি যা দেখি ওয়েস্ট বেঙ্গলে যারা এসছেন বিজেপির শীর্ষে, আমি তাদের প্রতি আশাবান। তারা পলিটিক্যাল ওয়ার্কার, তারা করতে পারে। মানে আপনি বলছেন 2026 রাজনৈতিক পরিবর্তনের পথে বাংলা হতে পারে, সম্ভাবনা আছে? হতে পারে, সেটা বলছে তো অশোক লাহিড়ী তো বলেছে যে 5% সুইং চাই। অশোক লাহিড়ী রিসেন্টলি একটা ইন্টারভিউ বলেছে, সেটা আপনাদেরই, সেটা বিজেপিরই। পশ্চিমবাংলায় নারী নির্যাতন নিয়ে একটা অভিযোগ বারবার উঠছে যে পশ্চিমবাংলায় মহিলাদের ওপর আক্রমণ হলে, সেই আক্রমণ মহিলারা যখন অত্যাচারিত হচ্ছে, সেই অত্যাচারিত মহিলাদের নানান রকমভাবে তাদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে, মানে সরকার প্রশাসনের পক্ষ থেকে, স্পেসিফিক্যালি মমতা ব্যানার্জির পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে। অভিযোগ তো নয়, একের পর একদিন তো ইনসিডেন্টের সংখ্যা যোগ হয়ে যাচ্ছে, তো অভিযোগ তো নয়, এটা সত্য। এবং যে চিফ মিনিস্টার যখন পার্ক স্ট্রিটের প্রথম রেপ হয়েছিল, সে সাজানো গল্প বলতে পেরেছিলেন। আমার তো অদ্ভুত লেগেছিল যে মহিলা চিফ মিনিস্টার রেপকে, মানে মহিলার সময় তো মহিলাদের নিরাপত্তা বেশি হওয়া উচিত। এবং ওয়েস্ট বেঙ্গল ওয়াজ প্রাউড অফ ইটস রেকর্ড। কলকাতায় মেয়েরা সেফ, এটা সবাই বলতো, কলকাতার নারী খুব সেফ, এটা চিরকাল বলা হয়েছিল, সেটা তো ভেঙে গেল। কিন্তু তিনি তো রেটও বেঁধে দিয়েছিলেন যে ধর্ষণ হলে কার কত টাকা, সেটাই না। এখন যেভাবে করা উচিত ছিল, আরজি করের ব্যাপারটা যেভাবে হলো, মানে আরজি কর তো একটা পেঁয়াজের মতন, এক পরাধ করো নেক্সট কারাপশন, আর পরাধ করো মেডিকেল কারাপশন, এই কারাপশন, মানে আরজি করে যে কেস স্টাডি অফ কারাপশন, যে কত রকম একটা কারাপশন একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট হতে পারে এবং কীভাবে সেটাকে ধামাচাপা দেওয়া যেতে পারে। আমি তো সেটা বলছি যে ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন আরজি করকে ইউটিলাইজই করতে পারলো না, যেরকম ইন্দিরা গান্ধী কেরালাতে ইউজ করেছিল। ইন্দিরা গান্ধী এস কংগ্রেস প্রেসিডেন্ট, উনি এমনভাবে ইউজ করলেন যে নম্বুদ্রিবাদের মতন একজন সিজনড লোককে মাথানত করে রিজাইন করতে হয়েছিল।
অবশ্য আরেকটা ব্যাপার আছে, নমরুদ্দিবাদের চক্ষু লজ্জা ছিল। যেটা এখানে অভাব বলছেন। আমি কিছু বলছি না, আমি শুধু বলছি নমরুদ্দিবাদের চক্ষু লজ্জা ছিল। কিন্তু এই যে নারীদের উপর, নারীদের সম্পর্কে এই ধরনের বিবৃতি বারবার আসছে, এটাকে আপনি একজন সরকারের প্রধান হিসেবে তিনি এই বিবৃতি দিচ্ছেন মমতা ব্যানার্জি বারবার মহিলাদের বিষয়ে, এটাকে আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই বিবৃতি সেটা বলছি তো, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, সে ছাড়া মহিলা মুখ্যমন্ত্রী ছাড়া বেঙ্গলেতে মহিলাকে ইজ্জত দেওয়া, মহিলাকে শ্রদ্ধা করা। আজ আমরা বাঙালিরা দুর্গা পুজো করি, আমরা অনেকভাবে মহিলাকে শ্রদ্ধা জানাই, মানে কি জাগো মা, মানে সকালবেলায় রেডিও বেজে আসে, ওঠে জাগো মা মহিলাতে। সেই স্টেটে এরকম হবে? ওয়েস্ট বেঙ্গল তো এরকম ছিল না। ওয়েস্ট বেঙ্গলে যত অ্যাডভান্স মহিলা এসছেন, সিস্টার নিবেদিতা এসে প্রথম তিনি মহিলাদের সংগঠিত করলেন, এবং তারপর দেখুন প্রথম মহিলা পাইলট বাঙালি, প্রথম মহিলা সার্জেন্ট বাঙালি। ওয়েস্ট বেঙ্গল একটা মহিলাদের লিডিং স্টেট, সেখানে এরকম হচ্ছে। এবং চিফ মিনিস্টার অ্যাটলিস্ট এটা তো বলানো উচিত না, একটা সাজানো গল্প, দ্যাট ইজ ইনভেস্টিগেশন টেক প্লেস। অলমোস্ট আমি যে আমেরিকায় দেখি, যে যখন ওরা লেফটদের বিরুদ্ধে এ করে, কোনো অ্যাঞ্জেলা ডেভিস ছিলেন লেফটেস্ট অ্যাক্টিভিস্ট ওখানে, তাকে যখন এফবিআই অ্যারেস্ট করলো, নিক্সন এসে অ্যানাউন্স করলেন কংগ্রাচুলেট এফবিআই। আচ্ছা, এফবিআই অ্যারেস্ট করেছে, তাকে কোর্টে দাঁড় করাও না, প্রেসিডেন্ট এসে কেন বলছে? এখানে তাই হচ্ছে, যে সাজানো গল্প। তার মানে পুলিশের কোনো রোল নেই, যারা ক্রিমিনাল তাদের কোনো ভুল নেই। আরজি কর ইজ এ শেম অন ওয়েস্ট বেঙ্গল। আমরা নারী নির্যাতন যেমন একাধারে পশ্চিমবাংলায় দেখছি, তেমনি আমরা লাগাতার 2017-কে যদি আমরা ধরে নিই, এই সময়টা থেকে পশ্চিমবাংলা আমরা একটা নতুন একটা ফেনোমেনা দেখছি, যে দাঙ্গা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা আমরা দেখতে পাচ্ছি, এবং লেটেস্ট মালদা মুর্শিদাবাদে ঘটে গেল। পুরো দেশে এতখানি হচ্ছে না, এর পেছনে কারণ কি, বা কারণ কি মনে করছেন আপনি? বিকজ পোলারাইজেশন করা হচ্ছে। কার পক্ষ থেকে? যারা করছে এবং যারা প্রশ্রয় পাচ্ছে। আর কোথা থেকে প্রশ্রয় আসছে? একদল বলছে বিজেপি, একদল বলছে তৃণমূল, একদল সিপিএম বলছে, এরকম নানান রকমের। আপনার কি মনে হচ্ছে, মানে স্পেসিফিক কোথা থেকে আসছে এই সমস্যাটা তৈরি করছে? যেভাবে হচ্ছে ওখানে, ইনক্লুডিং সন্দেশখালী যেভাবে হয়েছিল, এটাতে তো কোনো কিছু ডাউট নেই। মানে সন্দেশখালীতে যে রোল ছিল ওখানকার লোকাল এমএলএর, কী রোল ছিল সবাই জানে। ওয়েস্ট বেঙ্গলেতে পুলিশ যেভাবে রোল দেখাচ্ছে নিজের প্রত্যেকটা ইনসিডেন্টেতে, মানে এই দাঙ্গাতে শুধু হিন্দুরাই আক্রান্ত হচ্ছে, এরকম অভিযোগ বারবার আসছে। আসছে তো। এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয়? নিশ্চয়ই। আপনি দেখুন পুজো নিয়ে যেটা কথা হচ্ছে, যে রিসেন্টলি সরস্বতী পুজো হলো, অনেক জায়গায় ওরা বলেছে সরস্বতী, ইনক্লুডিং যাদের উপর ইউনিভার্সিটি, সরস্বতী পুজো হবে না। অদ্ভুত। আমি ইউটিউবে দেখছিলাম ঢাকায় এই ইলেকশনের আগে, যখন ইউনুসের সরকার ছিল, যেটা মানে এক্সট্রিম সরকার একটা, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন 76টি প্রতিমা রোডে 76টি দুর্গা পুজো, সরস্বতী পুজো হয়েছিল ক্যাম্পাসেতে এই গত মাসে ঢাকায়। আমি সে আপনাকে ক্লিপ দিতে পারি, 76 একটা ক্যাম্পাসেতে। সেখানকার মুসলমান তো কিছু বলতে আসেনি, সেখানকার এক্সট্রিমিস্ট সরকার, যে মানে এদিকে ওখানে ইনসিডেন্ট হচ্ছে, কিন্তু মারা হচ্ছে, অনেক অনেক নেগেটিভ চলছে, তার মধ্যেও তো সরস্বতী পুজো হয়েছিল। সেটাও ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না, কারণ ওয়েস্ট বেঙ্গলে তার থেকেও খারাপ। দুর্গাপুজোর সময় উনি যদি কোনো মুসলিম ফেস্টিভ্যাল থাকেন, উনি বললেন যে বিসর্জন একদিন পিছিয়ে দাও। কেন পিছিয়ে দাও? তার মানে তুমি অ্যাডমিট করছো যে তোমার কাছে প্রশাসন নেই। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, তো ল অ্যান্ড অর্ডারেতে থাকা উচিত যে মুসলমানদেরও প্রসেশন বেরোবে,
হিন্দুদেরও বেরোবে, পাশাপাশি বেরোবে, কোনো ক্লাস হবে না, আলাদা আলাদা হবে। কোনো আমার অ্যাডমিনিস্ট্রেশন লখনৌতে আমরা জানি টিল 1991 অর্থ বিজেপি সরকার আসার আগে, মানে কল্যাণ সিংয়ের আগে একটা গুপ্তা সরকার ছিল, তখন থেকে মোহরমের শিয়া সুন্নি রায়ট ওয়াজ দ্য অ্যানুয়াল ফিচার অফ লখনৌ। লখনৌতে মোহরম মানে শিয়া সুন্নি রায়ট হবে। আরিফ মোহাম্মদ খান, যিনি আছে গভর্নর, উনি আজ জুনিয়র মিনিস্টার, উনি মন্ত্রিত্ব ছেড়েছিলেন 1976-তে অন দিস রায়টস, যে আমি এখন সরকারি মন্ত্রী থাকতে পারি না, যে রায়ট আটকাতে পারলাম না। এখন 91-এর পর থেকে আজ অবধি ক বছর হয়ে গেল, 35 বছর, লখনৌতে কোনো রায়ট হয়নি। কেন হয়নি? ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন ছিলেন অশোক পরিদর্শী, আমার ক্লাস ফেলো ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে, আমাকে বললেন যে ভাই ওয়েলডান, তুমি আমার কিছু নয়, বললো যে এখানে সরকার শিয়া সুন্নিদের ডেকে একটা মিটিং করেছিল মহরমের আগে, অল পার্টি মিটিং, বিজেপি ছিল, কংগ্রেস। বললো যে দেখো তোমরা প্রত্যেক বছর এই যে দাঙ্গা করো, আমরা দেখেছি, আমরা আউট অফ পাওয়ার ছিলাম, আমরা চুপ করে বসে থাকতাম, কারণ তোমাদের দাঙ্গার ওপর মন্ত্রীরা ছাড়তো, সরকার পড়ে যেত, আমাদের মজাই লাগতো। এখন আমাদের সরকার এটা এই বান্দরবান চলবে না। আমরা সব জানি যদি কেউ করেছ উই উইল টেক অ্যাকশন। আর আমরা সেখানে যে বিজেপির লোকেরা ছিল তারা বলেছিল আর আমরাও অ্যাকশন নেব, মানে গভর্নমেন্ট, মানে ইন অ্যাডিশন টু গভর্নমেন্ট পলিটিক্যাল অ্যাকশন উইল অলসো বি দেয়ার। তারপরে তো 35 বছরে লখনৌতে শিয়া সুন্নি রায়ট হয়নি। ইট ইস পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট ইজ রিকোয়ার্ড। সেটা ওয়েস্ট বেঙ্গল টোটালি মিসিং। মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটাতে চান, যে তাতে তার বার্তা দেবেন মুসলিমদেরকে? আমি এটা বলবো, উনি অ্যাজ চিফ মিনিস্টার উনি করছেন, সেটা আমি বলতে চাই না, আমি বলবো না। ফ্যাক্ট ইজ যে যেভাবে এটা করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেতে, যে অ্যাড্রেস করতে হবে, দুর্গাপুজোর প্রতিষ্ঠান বেরোবে না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটাতে কী করে কেউ সাহস করে বলতে পারে যে সরস্বতী পুজো হবে না? সরস্বতী পুজো একটা শিক্ষা সংস্থানের পুজো, শুধু এদিক ওদিক পুজো নয়, ইট মোস্ট রেভারেন্ট অ্যান্ড রেসপেক্টেড পুজো। সরস্বতী পুজো ইউনিভার্সিটিতে হবে না? ওদিকে ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলাদেশেতে, হ্যাঁ, 76টা পুজো একসঙ্গে হচ্ছে এক ক্যাম্পাসের মধ্যে, কী করে সম্ভব হয়? পলিটিক্যাল উইল। আমরা এবারে কয়েকটা প্রশ্ন সরাসরি যাব আপনার কাছে। প্রথমে আমি জানতে চাইব যে পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনার কি মনে হয় বিগেস্ট লস কি, ইন্ডাস্ট্রি না ইনস্টিটিউশন? দুটোই। সিস্টেম আগে বেঙ্গল গভর্নমেন্টকে ভালো মানা হতো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা রেপুটেশন ছিল, সেটা আর নেই। এক্সাম্পল, আজকের বাংলাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? ফিয়ার, ফেটিক, ফ্রাস্ট্রেশন? দেখুন, আমরা প্রবাসী, কিন্তু আমার পরিচয় বাঙালি, আমার ভাষা বাংলা। হয়তো একটু বাংলার ত্রুটি থাকতে পারে, কেননা আমি মানুষ হয়েছি নর্থেতেই। অনেক ভালো স্মৃতি আছে কলকাতার, বাবার চাকরি আমলে থেকেছি, নিজের চাকরি আমলে থেকেছি, ছোটোবেলা এখন কেটেছে। তো এখন যখন যাই, আমার রবীন্দ্রনাথের একটা গান মনে পড়ে, হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি, যেদিকে চেয়ে দেখি ওগো সখী কিছু আর চিনিতে না পারি, উথলে নয়ন বাড়ি। আজকের বেঙ্গল সেই বেঙ্গল আর নেই যেটা আমরা দেখেছিলাম। আমি বলছি না যে সেই বেঙ্গলই থাকা উচিত ছিল। আজকে দিল্লি সেই দিল্লি নয় যেখানে আমার বাল্যকাল কেটেছে। দিল্লি অনেক এগিয়ে গেছে, সে দিল্লি কিছুই ছিল না। তো এখানে ঘোড়ার টাঙা চলতো, আমি তো সেই দিল্লি চাইছি না। কিন্তু যে বেঙ্গলের সুস্থতা, ওখানকার ভালো পরিবেশ, ওখানে শিল্প, বলছি আমরা ইচ্ছাপুর থেকে কলকাতা যেতাম, দুদিকে ফ্যাক্টরি, টিটাগড়ের ফ্যাক্টরি, সব এখন বন্ধ। অবশ্য নতুন ফ্যাক্টরি কিছু এসছে। নদীতে গেলে নদীর দুধারে বোর্ড, এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।
আমার মনে হয় 47-এ যখন আমরা স্বাধীন হয়েছিলাম, বোধহয় ওয়েস্ট বেঙ্গলেতে দেশের প্রায় 30% ফ্যাক্টরি ওয়েস্ট বেঙ্গলে ছিল। আজকে সেটা নেই। আর ওয়েস্ট বেঙ্গল শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, উত্তর ইস্ট ইউপি থেকে বিহার, ঝাড়খণ্ড মিলিয়ে উড়িষ্যা, এই পুরো এরিয়া এলাকার একটাই বড় শহর ছিল, সেটা কলকাতা। এখানকার লোকের চাকরি খুঁজতে কলকাতা দিকে যেত। তো ওয়েস্ট বেঙ্গল যে ডিক্লাইন করেছে, অবশ্য ওরা নিজেদের সামনে নিয়েছে। ইস্ট ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা নিজেকে সামনে নিয়েছে। না সামলাতো ওরা কোলাপস করতো, কেননা অল দিস এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া ওয়াজ ডিপেন্ডেন্ট অন ক্যালকাটা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এটা এখন ডিক্লাইন করে গেছে। এখন কলকাতার চাঁদে গিয়ে দেখুন, শ্যামনগর, টিটাগড়, এসব সব জায়গাতে সেম। আচ্ছা, 2026-এর বিধানসভা নির্বাচন একদম দ্বার প্রান্তে। অনেকেই ভাবছেন যে পশ্চিমবাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী, অনেকে ভাবছেন পরিবর্তন হতেও পারে। এরকম পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনি ক্যারিসমেটিক লিডারের কথা বললেন শুরুতেই। আপনার কি মনে হয় পরিবর্তনের শর্ত কি হতে পারে? লিডার, পলিসি, নাকি এই যে আমাদের পলিটিক্যাল কালচার, এর একটা পরিবর্তন দরকার? আপনার কি মনে হয় পরিবর্তন হতেই হবে? কারণ ওয়েস্ট বেঙ্গলে আবার করে সুস্থ পরিবেশ থাকা উচিত। এই যে তোলাবাজির পলিটিক্স লেফট ফ্রন্ট আরম্ভ করেছিল, কিন্তু লেফট ফ্রন্টের একটা ছিল যে ওখানে তো ইন্ডিভিজুয়াল থেকে বেশি পার্টি চালাতো সিন্ডিকেটগুলোকে। এখন ইন্ডিভিজুয়াল চালাচ্ছে। এদের তো কোনো আইডিওলজি, তৃণমূলের তো কোনো আইডিওলজি নেই। লেফট ফ্রন্টের অ্যাটলিস্ট একটা আইডিওলজি কাঠামো ছিল, সেটা আইডিওলজি ভুল হতে পারে, ঠিক হতে পারে, কাঠামো ছিল। এদের কোনো কাঠামো আছে? নেই। তো ইলেকশন হচ্ছে, আমি তো বলছি এখনও সময় আছে। এখনও যদি ওরা ঠিক করে মানে অপোনেন্টে কাজ করে, জিততে পারে। কিন্তু তার জন্যে অনেক কাজ করতে হবে এবং একজন লিডার থাকা উচিত। কে সে লিডার আমি জানি না। আমরা শুনে নিলাম আজকে সুব্রত ভট্টাচার্যর কাছ থেকে যে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এই সমস্ত বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত, এবং পশ্চিমবাংলা যে পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন বলে দাবি করছেন। পশ্চিমবাংলা তো বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই দাবি তারা করছেন যে আজকের পশ্চিমবাংলা হচ্ছে পরিবর্তনের পশ্চিমবাংলা, এগিয়ে যাওয়ার বাংলা। যদি করতে হয় তাহলে এটা পরিবর্তনটা অবশ্যম্ভাবী, এবং সেক্ষেত্রে শুভব্রতবাবুর সংযোজন লিডারশিপ একজন দরকার, যিনি সামনে থেকে দাঁড়িয়ে এই নেতৃত্ব দেবেন, যেটা একসময় মমতা ব্যানার্জি যে নেতৃত্ব দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, এখনও সেরকম একজন ক্যারিসমেটিক লিডারের প্রয়োজনের কথা তিনি বলছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা সেরকম ক্যারিসমেটিক লিডার পশ্চিমবাংলা পাবে কিনা, শুভেন্দু অধিকারীর কথা তিনি বলেছেন। বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি যথেষ্ট কাজ করছেন। শুভেন্দু অধিকারী দিয়েই আমাদের এই পশ্চিমবাংলার পরিবর্তন সম্ভব কিনা সেটা তো সময় বলবে, আমরা সেদিকেই নজর রাখবো। আমরা আপাতত আমি এবং শুভব্রতবাবু আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।